শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো অনেকগুলা ক্লাস মিস করছেন বোধহয়, না? স্যার, ওই যে আমার আত্মীয় মারা গেছিল পিপির 2 দিন, স্যার আমি দেশে ছিলাম স্যার। ওইগুলো ও আমি দেখছি স্যার, মানে কি আপনার পরের ভিডিও গুলো দেখছি আর কি, দেখে নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে গ্যাপ গুলা ফিল আপ করে নেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যার, দোয়া করে নেওয়ার জন্য। হুম, হুম। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। হিসাব বিজ্ঞানের উপর আর কি। হিসাব বিজ্ঞানের যে দুইটা ক্লাস নেওয়ার কথা ছিল, এর মধ্যে আজকে একটা ক্লাস নিব। আসলে আইটিপি পরীক্ষায় হিসাব বিজ্ঞানের উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে, সিলেবাসটার উপর। এ থেকে বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেন আসবে। কমপক্ষে 10 মার্কসের কোয়েশ্চেন তো আমরা হিসাব বিজ্ঞান থেকে সরাসরি পাবো। আর আয়কর আইনের যে বাস্তবিক প্রয়োগ আছে, যদি ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের কথা বলা হয় প্রশ্নে, তাহলে কিন্তু এই হিসাব বিজ্ঞানের অঙ্কটা করিয়ে আপনাকে করতে হবে, বের করতে হবে যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় কত, অথবা নিট আয় কত, অথবা ওই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট বা স্থিতিপত্র। যে কারণে হিসাব বিজ্ঞান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই কিন্তু ওই পরীক্ষাটার উপর ইফেক্ট করতেছে। আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনারা তো মোটামুটি একটা কনসেপ্ট আছে, যদিও অনেক আগে পড়াশোনা করে আসছেন। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের কিন্তু এই বিষয়টা শিখতে হবে। এই প্রফেশনালটাতে স্মার্টলি ট্রিট করার জন্য কিন্তু হিসাব বিজ্ঞান এখন জানতে হবে, যদিও আগে জানা নাই। যদি এরকম হয় যে আগে কখনো পড়া হয়নি, তারপরে এখন পড়তে হবে। কারণ এই প্রফেশনালটার সাথে হিসাব বিজ্ঞানটা খুব ওতপ্রোতভাবে জড়িত। এ হচ্ছে ব্যাপার আর কি। তা আপনারা বাসায় পড়াশোনা কেমন করতেছেন? স্যার, আপনার সাজেশনের অপেক্ষা আছি স্যার। সাজেশন তো ওই যে যে বিষয়গুলো পড়ানো হয়েছে এই বিষয়গুলো থেকে দেওয়া হবে। এগুলোর ভিতর থেকে কিন্তু আসলে আমি অ্যামালগেমেট করে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব, খুব দ্রুতই দিয়ে দিব। আহ, আর অসুস্থতার জন্য 1 সপ্তাহ ধরে পড়াশোনা বন্ধ স্যার। ও আচ্ছা আচ্ছা। আমি সিজনাল অসুখ এখন অনেকেরই কম বেশি হচ্ছে। আমিও কিছুদিন আগে খুব ঠান্ডায় জর্জরিত ছিলাম। আমার বেশ। ইনহেলার নেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, তাই? জি স্যার। আচ্ছা, সবাই একটু সাবধানে থাকবেন। এই এখন সময়টা সিজনাল ভাইরাস। শ্বাসকষ্টের পেশেন্টদের জন্য খুব সমস্যা। হ্যাঁ হ্যাঁ, রাইট। তবে আশা করি আপনি যে সাজেশন দিবেন ইনশাল্লাহ কমন পড়বে, ভালো হবে, আমি আমার বিশ্বাস, এটা আমার অনেক বিশ্বাস স্যার। ডেফিনেটলি ডেফিনেটলি, আমরা যে বিষয়গুলো পড়ছি, ইম্পর্টেন্ট বিষয়গুলাই পড়ছি, এগুলা থেকেই সাজেশন দেওয়া হবে। এবং যে আইটিপি পরীক্ষায় কোশ্চেন আসবে, কোশ্চেন কিন্তু এখান থেকে আপনারা কমন পাবেন সরাসরি, ইনশাল্লাহ। হ্যাঁ, মিস হবে না। ঠিক আছে, একটা বাই কোনো স্যার কোশ্চেন করতে আসসালামু যাচ্ছি। আলাইকুম। জি 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 জি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম প্রিভিয়াস ক্লাস নিয়ে। জি জি, বলেন। স্যার এই যে এখানে তো ওই যে ছয়টা ছয়টা বিষয়ের উপরে বলছেন, একদম প্রথম পৃষ্ঠার কথা বলতেছি, 15 নম্বর লেকচার শিটে ছয়টা বিষয়ের কথা বলছেন যে এই ছয়টা বিষয়ে একজন করদাতা প্রতিকার নিতে পারে: রিভিশন, আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট। হ্যাঁ হ্যাঁ। এগুলোর কথা বলছেন। এখন আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে একজন করদাতা কি রিভিশনেও যেতে পারবে, পরবর্তীতে আপিলে বা ট্রাইব্যুনালে যাবে, নাকি উনি যে কোনো একটা রিভিশন অথবা আপিল যে কোনো একটাতে যাবে? আচ্ছা, আপনি গ্রুপে কোশ্চেনটা করছিলেন, আমি দেখছি। আমি আমি বলি আপনার কোশ্চেনের আনসারটাতে। ওখানে যে 6টা ধাপ আছে, এর মধ্যে রিভিশনটা একমাত্র ব্যতিক্রম, যেখানে গেলে আর কোথাও যাওয়া যাবে না এমন একটা শর্ত লিখে রিভিশনে যেতে হয়। শুধু রিভিশনটা। কারণ হচ্ছে রিভিশনটা করতে হয় কমিশনারের অফিসে। যে ডিসিটি কর নির্ধারণ করে দিবে, তার এগেইনস্টে তার যে প্রধান, অফিস প্রধান, তার কাছে রিভিশনটা করতে হয়। একমাত্র রিভিশনটা যদি আপনি যান, এই ক্ষেত্রে এই রাস্তাটা একমাত্র ভিন্ন দিকে গেছে। রিভিশনে গেলে আর কোথাও যাবেন না এমন একটা শর্ত আপনি লিখে দেন। এ হলো ব্যাপার। আর বাকি যে স্টেপ গুলো আছে, ওগুলা একটার পরে একটা ক্রমানুযায়ী আসবে। আপিলের পরে তার ট্রাইব্যুনাল, মানে ট্রাইব্যুনালের পরে হাইকোর্ট। এডিআরে এডিআরেও যেতে পারবো না? আচ্ছা, এডিআর এর বিষয়টা বলি। এডিআরটা হচ্ছে, এডিআরেও যেতে পারবো না? না, এডিআরও যেতে পারবেন না। রিভিশন মানে ওই রিভিশনই শেষ। কমিশনার যে সিদ্ধান্ত দিবে দুই পক্ষকে নিয়ে, এই সিদ্ধান্তটা সাধারণত মেনে নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করা হয়।
রিভিশনে গেলে আর কোথাও যেতে পারবে না। এডিআর এর বিষয়টা বলি, এডিআরটা হচ্ছে আপনার আপিলে, ট্রাইব্যুনালে, আপিলের পরের ধাপটা হচ্ছে ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালের পরের ধাপটা হচ্ছে হাইকোর্ট বা আপিলের ডিভিশন। আর এডিআরটা হচ্ছে এই আপিল অথবা ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট অথবা হাইকোর্টের যে আপিলের ডিভিশন আছে, ওই সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে যদি মামলাটা বিচারাধীন থাকে, ওই বিচারাধীন আন্ডার ট্রায়াল অবস্থায় যদি থাকে, তখন এডিআর এ যাওয়া হয়। এডিআরটা এরকম যে একটা মার্ডার কেস হয়েছে, বাদী বিবাদী দুই পক্ষই কোর্টের বারান্দায় অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছে, এটা সুরাহা পাচ্ছে না। এই অবস্থায় গ্রামের যে চেয়ারম্যান মেম্বার ওনারা বসে একটা সালিশ করে এটার একটা মীমাংসা করার চেষ্টা করা। এডিআরটা হচ্ছে এরকম একটা প্রেক্ষিত বিষয়, যে বিচারাধীন একটা মামলার আহ, বিচারাধীন থাকতে হবে মামলাটা, ওই ক্ষেত্রে এডিআরটা করা হয়। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ও মানে আপিল ট্রাইব্যুনাল অথবা হাইকোর্টে এরকম এরকম কোথাও আছে রাইট, রাইট, বিচারাধীন অলরেডি? আছে কিন্তু নিষ্পত্তি হচ্ছে না, এখনো ডিলে হচ্ছে, কোনো না কোনো কারণে এটা নিষ্পত্তি করা সম্ভব আসসালামু হচ্ছে না। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার তাহলে, আসসালামু স্যার আমার আলাইকুম। প্রশ্ন শেষ হয় না, আচ্ছা, আমি একটা ওয়ালাইকুম ইয়ে আসসালাম। বলি আমি তাহলে। আমি স্যার আপুর এখানে ওই কোশ্চেনের যে আনসারটা দিয়ে আমি আপনার বিকল্প কাছে বিরোধ যাব। স্যার নিষ্পত্তির বেলায়। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আপনি একটু নতুন করে জয়েন করেন, হ্যাঁ, লিভ করে হ্যালো? মিটিংটা হ্যাঁ লিভ হ্যাঁ, এই করে যে আবার কথা নতুন শোনা করে যাচ্ছে না জয়েন স্যার। করেন। আচ্ছা স্যার। মিটিংটা লিভ করে আবার জয়েন করেন, হ্যাঁ। স্যার যা- এখানে এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তির, স্যার এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তির মধ্যে লেখা আছে যে আপনার ওই যে হাইকোর্ট বিভাগে যদি কোনো একটা বিষয় থাকে তাহলে আপনি অবশ্যই আগে আপিলে অথবা হাইকোর্টের বিভাগে যদি থাকে ওখান থেকে আহ, মানে একটা অনুমতি নিয়ে আসতে হবে। রাইট। এটার বেলায় বলছে, তাহলে আপিলে বা ট্রাইব্যুনালে যদি থাকে তখন কি অনুমতি আনতে হবে না না না, সব সময় যে কোনো জায়গায় থাকুক এডিআর এর করার অনুমতি বেলায়? নিয়ে, যে কোনো জায়গায় থাকুক বিচারাধীন একটা মামলা যে জায়গাটাতে আছে, ওখান থেকে অনুমতি নিয়ে এডিআর এ যেতে হবে। বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা স্যার, আরেকটা লাস্ট কোয়েশ্চেন করি এখানে। এই যে আমরা তো ধরেন এই যে আপিল করব বা ট্রাইব্যুনাল করব, এখন আপিলের পর তো ট্রাইব্যুনাল। তো আমি জি। যদি ট্রাইব্যুনালে না গিয়ে আপিলের থাকার পরে কি আমি ডাইরেক্ট হাইকোর্টে যেতে পারবো? না না, হাইকোর্টে যেতে পারবেন না। এখানে এই তিনটা সিকোয়েন্স ম্যান্ডেটরি মানতে হবে। আপিলের পরে আপিলের ট্রাইব্যুনাল, আপিলের ট্রাইব্যুনালের পরে হচ্ছে হাইকোর্ট। এই তিনটা সিকোয়েন্স পাশাপাশি। বুঝতে পেরেছেন? আহ, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে, ওয়েলকাম। জি জি, আর কোনো কোয়েশ্চেন, দুই একটা কোয়েশ্চেন নিয়ে আমি আজকে আমাদের ক্লাসে চলে যাব, এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে ক্লাসের শেষে নিবো ইনশাল্লাহ। আচ্ছা, যারা আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনারা একটু মিটিংটা লিভ করে আবার নতুন করে জয়েন করেন। আশা করি এই কোনো টেকনিক্যাল সমস্যা থাকার কারণে হয়তো বা শোনা যাচ্ছে না। আমার এখান থেকে কোনো প্রবলেম নাই, আমি আশা করতেছি। স্যার আরেকটা বিষয় যদি একটু পরিষ্কার করতেন স্যার, এখানে কমিশনারের প্রতিনিধি আর একটা হচ্ছে সহায়তাকারী, মানে হ্যাঁ, হ্যাঁ। এই দুজন আসলে কে কে? আচ্ছা, আমি বলে কমিশনারের ফেলতেছি যদি প্রতিনিধি হচ্ছে, দুজনই। আমি আমি বলি, আমি বুঝতে পেরেছি আপনার কোয়েশ্চেনটা। সবাই একটু শুনেন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। সহায়তাকারী কে, আর আরেকটা হচ্ছে যে কমিশনের প্রতিনিধি কে। কমিশনারের প্রতিনিধি হচ্ছে যে আপনার আয়কর মামলাটা যে সার্কেল থেকে ডিসিটি, উপকর কমিশনার যে কর নির্ধারণটা করে দিয়েছে, ওই সার্কেলের যে প্রধান, তাকে বলা হয় উপকর কমিশনার। আর উপকর কমিশনার থাকে একটা কর অঞ্চলের যে কমিশনার, তার অধীনে। তো কমিশনারের এই মামলাটার এগেনস্টে যদি কোনো করদাতা কোনো রকম আপত্তি জানা, তাহলে মামলাটা হয় সরাসরি কমিশনারের বিরুদ্ধে। হ্যাঁ, এডিআর এর ক্ষেত্রে, এডিআর এর ক্ষেত্রে মামলার বিবাদী থাকে, করদাতা যদি এডিআর এ নালিশ করে, তাহলে এটা বিবাদী হয়ে যায় অটোমেটিক্যালি কমিশনার। কমিশনার তো নিজে সে একজন অফিস প্রধান, সে নিজে তো মুভমেন্ট করাটা তার জন্য বিষয়টা একটু হ্যাসেল হয়ে যায়, যে কারণে কমিশনার একজন প্রতিনিধি ঠিক করে রাখে যে এডিআর এর যত মামলা হবে, তার পক্ষ থেকে একজন ডিআর, ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ বলা হয়, পোস্ট আছে এটা। হ্যাঁ, এই পোস্টে যে যিনি ডিআর, উনি হচ্ছে কমিশনারের প্রতিনিধি এডিআর এর জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কমিশনের প্রতিনিধি। আর সহায়তাকারী হচ্ছে, সহায়তাকারী হতে পারবে এই ধরনের একটা লিস্ট এনবিআর তার ওয়েবসাইটে দিয়ে রাখে। হ্যাঁ, এটা প্রতি 6 মাস পর পর আপডেট করা হয়, যে কারা কারা সহায়তাকারী হিসেবে এডিআর এর মামলাতে মনোনীত হবে। এদের একটা লিস্ট দেওয়া থাকে, লিস্টে জায়গা পায় কারা কারা, কারা কারা জায়গা পায় এটা আমরা ক্লাসে দেখেছি। এর মধ্যে পরেও আমি বলি যে জেলা বা দায়রা জজের যে অবসরপ্রাপ্ত জজ হতে পারে, হ্যাঁ, হতে পারে একজন সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই জাতীয় কিছু মহান ব্যক্তিদের তালিকা এনবিআর সহায়তাকারীর তালিকার মধ্যে রেখে দিয়েছে। এখান থেকে ধরেন আপনি একটা এডিআর এর মামলা করলেন, আপনার মামলার জন্য একজন ব্যক্তিকে সহায়তাকারী হিসেবে মনোনীত করে দিবে। কে সে ব্যক্তি, এটা এটা আমি আপনি কিন্তু জানি না।
হ্যাঁ, এই ব্যক্তিটা একটা খুব অপরিচিত একটা ব্যক্তি হতে পারে আপনার কাছে। হ্যাঁ, সে অন্য ডিপার্টমেন্ট থেকেও আসতে পারে। হ্যাঁ, সে একজন সিএ হতে পারে, সে একজন জেলা বা দায়রা জজের বিচারক হতে পারে। মানে কারা কারা সহায়তাকারী হওয়ার যোগ্য, এই ব্যাপারে অবশ্যই ওই ক্লাসটাতে বলা আছে। হ্যাঁ, যে সহায়তাকারীর যোগ্যতা। স্যার তাহলে মানে বোঝা গেল যে মানে আমরা একজন হয়েছে বাদী আর একজন হয়েছে বিবাদী আর উনি সহায়তাকারী হয়েছে বিচারক, সহায়তাকারী এখানে মধ্যস্থতাকারী। হ্যাঁ, রাইট রাইট মানে মধ্যস্থতাকারী, হ্যাঁ মধ্যস্থতাকারী। রাইট রাইট স্যার রাইট। তাহলে এখানে মানে তিনটা দল থাকবে, একজন হচ্ছে করদাতা, তার পক্ষে একজন প্রতিনিধি থাকতে পারে অথবা হ্যাঁ করদাতা নিজে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর আরেকজন হচ্ছে ওই যে কমিশনের প্রতিনিধি একজন হতে পারে, আর মধ্যস্থতার জন্য সহায়তাকারী। রাইট রাইট রাইট। ঠিক আছে, জি, ঠিক থ্যাংক ইউ আছে স্যার। তাহলে আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে আমি আমার আজকের ক্লাসে লেকচার ক্লাস আলোচনায় চলে যাই, কি বলেন সবাই? যদি কেউ মিটিংটাতে জয়েন করতে সমস্যা হয় বা কথায় প্রবলেম হয় তাহলে একটু আহ, আপনার লিভ করে আবার নতুন করে জয়েন করেন, আশা করি যে আহ, কথা শোনা যাবে। ঠিক আছে, তাহলে আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এই ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ এটা আপনি এই পেশাটাতে যদি জড়িত হতে চান বা জড়িত হওয়ার ইচ্ছা, কারণেই তো আমরা আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করব। স্মার্টলি প্রফেশনটাকে ডিল করার জন্য বা আইটিপি পরীক্ষায় পাশ করার জন্য এই হিসাব বিজ্ঞান বিষয়টা মানে একটা ভাইটাল রোল প্লে করবে। সো আপনাকে হিসাব বিজ্ঞান, যদি আপনি হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট না হন বা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, আপনার কিছু করার নাই। এই মুহূর্তে আপনি যে অবস্থায় এসে দাঁড়িয়েছেন, হিসাব বিজ্ঞান আপনাকে পারতেই হবে। যদি আপনি না পারেন তাহলে স্বাভাবিকভাবে সবার থেকে পিছিয়ে থাকবেন। আর না পারার কোনো ব্যাপার এটা না, এটা খুব সহজ বিষয়। আমি দুইটা ক্লাসে আলোচনা করব হিসাব বিজ্ঞান নিয়ে। দুইটা ক্লাস যদি আপনারা মনোযোগ দিয়ে একটু বুঝতে পারেন তাহলে আমি আশা করি যে যত প্রকার কোশ্চেন আসুক না কেন আপনার আপনারা পারবেন। আইটিপি পরীক্ষায় বা আপনার ব্যক্তিগত জীবনে বা এই প্রফেশনটাকে ডিল করার জন্য যত ধরনের সমস্যা হোক না কেন আপনারা এখান থেকে সলভ নিতে পারবেন। হিসাব বিজ্ঞান বিষয়টা কি আর এটা কেন ইনকাম ইনকাম ট্যাক্সের সাথে এটা জড়িত বা এটার রিলেশনটা কি? আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স এর ফাইল সাধারণত জমা দিয়ে থাকে 7 ধরনের ব্যক্তি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে স্বাভাবিক ব্যক্তি, 2 নম্বর হচ্ছে হিন্দু অবিভক্ত পরিবার, 3 নম্বর হচ্ছে ফার্ম, 4 নম্বর হচ্ছে একটা তহবিল বা ট্রাস্ট, 5 নম্বর হচ্ছে ব্যক্তি সংঘ, 6 নম্বর হচ্ছে সমবায় সমিতি, আর 7 নম্বর হচ্ছে একটা কোম্পানি। এই 7 ধরনের ব্যক্তি ইনকাম ট্যাক্স ফাইল দিয়ে থাকে সাধারণত। তো এই 7 ধরনের ব্যক্তি এর আবার বিভিন্ন ধরনের আয়ের খাত থাকতে পারে। এর মধ্যে একটা আয়ের খাত হচ্ছে ব্যবসা হতে আয়। তো ব্যবসা হতে আয় একটা স্বাভাবিক ব্যক্তিরও থাকতে পারে, এটা দেখা গেছে যে একটা ফার্মেরও থাকতে পারে, একটা কোম্পানিরও থাকতে পারে, সবারই ব্যবসা হতে আয় থাকতে পারে। এই ব্যবসা হতে আয়ের ক্ষেত্রে আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইলটা তৈরি করবেন, আপনাকে ওই ব্যবসা হতে আয় থেকে কত টাকা মানে আয় হলো, মানে যেটার উপর ট্যাক্স দিতে হয় সেটাকে নিট আয় বলা হয়। কত টাকা নিট আয় হলো 1 বছরে, এটা কিন্তু আপনাকে বের করতে হবে। এটা আপনি আপনার মনের মতো করে যদি বের করে দেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা মানবে না। কত টাকা আয় হলো এটা বের করতে হবে চূড়ান্ত হিসাবের মাধ্যমে বা হিসাব প্রক্রিয়ার মাধ্যমে। তো এই হিসাব প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করা হয় হিসাব বিজ্ঞানে। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান যেখানে যাবতীয় হিসাব কিতাব আলোচনা করা হয়ে থাকে, সহজভাবে যদি আমরা বলি। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে দেখবো যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি, আর হিসাব কি, হিসাব চক্রটা কি, কি সিস্টেমে হিসাব গুলা করা হয়। আমরা দেখবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আহ, যে অনেকগুলা ঘটনা ঘটে থাকে, এর মধ্যে কিছু ঘটনা আছে যেগুলো লেনদেন। এই লেনদেন নিয়েই সাধারণত সমগ্র হিসাব বিজ্ঞান আলোচনা করা হয়েছে। যেখানে টাকা সম্পৃক্ত সেটাকে লেনদেন বলা হয়, যে ঘটনার মধ্যে টাকা সম্পৃক্ততা আছে সেটাকে লেনদেন বলা হয়। এরপরে আমরা দেখবো জাবেদা কি, খতিয়ান কি, রেওয়ামিল কি, এগুলো হচ্ছে হিসাবের চক্র বা ধাপ। এই ধাপগুলা পাড়ি দিয়ে আসলে টোটাল আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পূর্ণাঙ্গ কমপ্লিট একটা ফাইন্যান্সিয়াল পজিশন দেখতে পারি। এরপরে একটা ইম্পর্টেন্ট স্টেপ বা একটা কমপ্লিট সলিউশন হচ্ছে হিসাব বিজ্ঞানের চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী। হিসাব সমীকরণ কি, হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্রাম পরীক্ষাতে কিন্তু আসার মতো। যেগুলো আসার মতো আমি এগুলো এখানে আলোচনা করছি। এখানে বেহুদা কোনো কিছু আলোচনা করা হয়নি। যেখানে এখানে যে বিষয়গুলো আলোচনা করা আছে এগুলো আপনি একটু গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করবেন। একটা সূত্র আছে যেটাকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলা হয়, এটা আমরা দেখব। এরপর রেওয়া মিলের ছক, অনিশ্চিত হিসাব, রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট দফার তালিকা।
হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধরনের অঙ্ক হইতে পারে, সব জায়গা থেকে অঙ্ক হইতে পারে, কিন্তু আমাদের আইটিপি পরীক্ষায় বা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার মধ্যে যদি অঙ্ক আসে, অঙ্ক দুইটা জায়গা থেকে আসবে, একটা হচ্ছে রেওয়া মিলা, একটা হচ্ছে চূড়ান্ত হিসাব, বাকিগুলা থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। আমি আজকের ক্লাসটা মোটামুটি থিওরিটিক্যাল, মানে হিসাব বিজ্ঞানের যে আপনার তত্ত্বীয় অংশগুলো আছে বা ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে বা যে টার্মগুলো ব্যবহার করা হয়, এগুলো নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হিসাব বিজ্ঞান, এটা ইংরেজি শব্দ হচ্ছে অ্যাকাউন্টিং, এটা আমরা খুব পরিচিত একটা শব্দ। এই হিসাব বিজ্ঞান জিনিসটা কি, হিসাব বিজ্ঞান কাকে বলি, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। আর এটা না আসলে ওটা আপনার জানা উচিত, হিসাব বিজ্ঞান জিনিসটা কি, কারণ এটা নিয়ে আমরা কাজ করে থাকি। যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল দেখেন, আর কোনো প্রতিষ্ঠানের কথা বলে নাই। কোনো ব্যক্তির যদি বাড়ি ভাড়া হতে আয় থাকে, তাহলে কিন্তু তার হিসাব বিজ্ঞানীর যে অ্যাকাউন্ট ফর্মুলা, ওই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনার ইয়া বের করতে হবে না, আয় বের করতে হবে না। হ্যাঁ, ব্যবসা হতে একমাত্র যদি ব্যবসা হতে আয় থাকে, ঠিক তখনই এই হিসাব বিজ্ঞানের যে অ্যাকাউন্টিং প্রসেস বা অ্যাকাউন্টিং যে সাইকেল আছে, হিসাব চক্র আছে, এই হিসাব চক্রটা মেনে চলতে হয়। তাহলে একটা ব্যক্তির যদি কৃষি হতে আয় থাকে, সে যদি হিসাবের খাতাপত্র সংরক্ষণ না করে, তাহলে তাকেও কি করার প্রয়োজন নাই, চূড়ান্ত হিসাব প্রস্তুত করার প্রয়োজন নাই। কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে কাকে? চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে যার ব্যবসা হতে আয় আছে। তাহলে ব্যবসা হতে আয় এর খাতে যদি কেউ আয় প্রদর্শন করতে চায়, তাহলে তাকে অবশ্যই চূড়ান্ত হিসাব তৈরি করার মাধ্যমে ওই ব্যবসা প্রতিষ্ঠানের নিট আয় বের করতে হবে, এবং নিট আয়ের উপরে ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স জমা দিতে হবে। এটা হতে পারে একটা স্বাভাবিক ব্যক্তি, এটা হতে পারে একটা ফার্ম, হতে পারে ব্যক্তি সংঘ বা ট্রাস্ট বা তহবিল, এটা হতে পারে একটা সমিতি, হতে পারে একটা কোম্পানি। আমরা জানি যে সাধারণত 7 ধরনের ব্যক্তি ট্যাক্স দিয়ে থাকে। 7 ধরনের ব্যক্তি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে পারে। তাহলে ব্যবসার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে হিসাব রাখতে হয়, আর এই হিসাবটা রাখতে হয় একটা নির্দিষ্ট নিয়মে বা সিস্টেমে। আই আইএফআরএস বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস নামে একটা প্রতিষ্ঠান আছে, যারা হিসাব বিজ্ঞানের বিভিন্ন রকম নিয়ম নীতি বা দিক নির্দেশনা বা আপনার বিভিন্ন রকম আপনার রুলস রেগুলেশনস প্রদান করে থাকে এবং মেনটেন করে থাকে। সেটার উপর ভিত্তি করেই হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধাপের অঙ্কগুলা নিশ্চিত করা হয় বা করা হয়ে থাকে। তাহলে এটা খুব সহজভাবেই আপনি বিষয়টা ধরে নেন যে হিসাব বিজ্ঞান কাকে বলা হয়, যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, কার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল, বা যেটাকে সহজভাবে প্রফিট বা লস, এবং আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল হতে পারে। আর্থিক ফলাফল কোনটা? তো ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হলো নাকি লস হলো, এটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল। আর আর্থিক অবস্থা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাসেট এবং লাইবিলিটি, সম্পদ ও দায়ী কি পরিমাণে আছে সেটার অবস্থা বের করা, এটাকে বলা হয় আর্থিক অবস্থা। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের দুইটা জিনিস দেখে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা বিচার করতে পারবেন। একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলটা কি, বছর শেষে এই প্রতিষ্ঠানটার ফলাফল কি হলো, প্রফিট হলো নাকি লস হলো, লাভ হলো নাকি লস হলো। আরেকটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থাটা কি, অবস্থাটা মানে অ্যাসেট এবং লাইবিলিটি কি পরিমাণে আছে সেই সম্পর্কে ধারণা নেওয়া। এটা বের করা, এটা এটা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার মাধ্যমে বোঝা যায়। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা। এই দুইটা সম্পর্কে অবগত হওয়া সম্ভব। তাহলে যে কৌশলের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। তো সহজভাবে সংজ্ঞাটা আমরা মনে রাখার চেষ্টা করি যে এটা একটা কৌশল বা এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান, অন্য কিছু না। স্যালারি খাতে আয় যদি কারো থাকে, তাহলে তাকে কিন্তু এই হিসাব বিজ্ঞানের আপনার এই যে অ্যাকাউন্ট সিস্টেম, ওই সিস্টেমে অঙ্ক করে ট্যাক্স বের করার প্রয়োজন নাই। কারো যদি বাড়ি ভাড়া হতে আয় থাকে, তাহলে তাকে কিন্তু এই হিসাব বিজ্ঞানীর যে আপনার অ্যাকাউন্ট প্রসেস বা অ্যাকাউন্টিং সাইকেল, হিসাব চক্রের যে অঙ্ক বা ম্যাথ বা যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন অনুযায়ী আহ, হিসাব করে ট্যাক্স বের করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে কার কার প্রয়োজন আছে? এই আপনার এই হিসাব বিজ্ঞানীর যে মেথড, এই মেথড অনুযায়ী ট্যাক্স বের করা, এটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে একমাত্র যারা ব্যবসায়ী। কথাটাকে আমি বারবার এমফাসিস করতেছি এই কারণে, আপনি গুলায় ফেললেন না যে হিসাব বিজ্ঞান অঙ্ক সব আয়ের খাত বের করার জন্য কাজে লাগে কিনা, লাগে না। কোথায় লাগবে? শুধুমাত্র ব্যবসার সাথে যদি জড়িত থাকে, তাহলে তাকে হিসাব বিজ্ঞানের যে মেথড, এই মেথড অনুযায়ী হিসাব করতে হবে, হিসাব করে নিট আয় বের করে ট্যাক্স বের করতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। এখানে হিসাব বিজ্ঞান সম্পর্কে আরেকটা তথ্য, ইম্পর্টেন্ট তথ্য, একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান আয় ব্যয়
দায় ও সম্পত্তি সংক্রান্ত কয়েকটা ট্রাম এখানে আমরা পেয়েছি। একটা নির্দিষ্ট সময়, খেয়াল করেন, কখন একটা নির্দিষ্ট সময়ে, কে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এটা হতে পারে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। আয় ব্যয় দায় ও সম্পত্তি, চারটা জিনিস কি কি? আয় ব্যয় দায় সম্পত্তি সংক্রান্ত এই ধরনের লেনদেন গুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে উপযুক্ত শিরোনামের অধীনে সংক্ষিপ্ত এবং শ্রেণীবদ্ধ বিবরণী আকারে লিপিবদ্ধ করাকে হিসাব বলা হয়। তাহলে এখানে আরেকটা বিষয় আমরা পেলাম যে হিসাব কাকে বলে। প্রথম যে টার্মটা দেখে আসছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে, আর এখনের যে কথাটা সেটা হচ্ছে হিসাব কাকে বলে। হিসাব হচ্ছে যে শ্রেণীবদ্ধ আকারে যখন একটা খরচের নাম লেখা হয়, শ্রেণীবদ্ধ বিবরণী আকারে লিপিবদ্ধ করা হয়, তখন সেটাকে হিসাব বলা হয়। যেমন আমি বললাম যে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। আমি বললাম যে মজুরি, মজুরি হিসাব, বেতন হিসাব। এই যে যে আলাদা আলাদা এক একটা নাম, একটা খরচের নাম বা একটা আয়ের নাম বা একটা দায়ের নাম, বা আমি যদি বলি আসবাবপত্র, তাহলে এটা একটা হিসাব। বুঝতে পেরেছেন? একটা ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছর সাধারণত এই হিসাবটা মেনটেন করা হয়, 1 বছরে পিরিয়ড, একটা পিরিয়ড মানা হয়, একটা অর্থ বছর মানা হয়। আবার অর্থ বছর কথাটা, শব্দটা চলে আসছে। একটা অর্থ বছর মানা হয়, অর্থ বছর মেনটেন করে একটা হিসাব প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই অ্যাকাউন্টিং সাইকেলের মাধ্যমে, বা হিসাব বিজ্ঞানের যে মেথড আছে এই মেথড প্রয়োগ করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের 1 বছরের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা বের করা হয়। দেখেন, হিসাব বিজ্ঞান সম্পর্কে আরেকটা তথ্য দেওয়া আছে। হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রম কি, তাহলে অবশ্যই সেই কার্যক্রমটা আর্থিক হতে হবে। আর্থিক ছাড়া অন্য কোনো কার্যক্রম হলে পরে সেটা হবে না। আয় ব্যয় ক্রয় বিক্রয় পরিশোধ পাওনা ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে কত ধরনের ব্যবসা আছে বাংলাদেশে, কত মানুষ ব্যবসা করতেছে, মুদির ব্যবসা, এই ব্যবসা সেই ব্যবসা, কই তাদেরকে তো কখনো দেখি না যে হিসাব বিজ্ঞানের ফর্মুলা বা মেথড ইউজ করে হিসাব বের করতে। তাদের প্রয়োজন আহ, নাই কি? আসলে ব্যাপারটা এরকম যে ওনারা তো খুব ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন, তো ওনার জন্য হয়তো বা এই অ্যাকাউন্টসটা মেনটেন করা টাফ হয়ে যায়। তাহলে কাদেরকে অবশ্যই মেনটেন করতে হয়? যারা বড় বড় কোম্পানি কিংবা একটা সমিতি অথবা ট্রাস্ট বা তহবিল বা ব্যক্তি সংগ্রহ বা ফার্ম, ওদের ক্ষেত্রে দেখা গেছে এই হিসাব বিজ্ঞানের যে মেথড, এই মেথড অনুযায়ী যদি সে হিসাব সংরক্ষণ না করে, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা আসলে সে জানতে পারে না। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলও জানতে পারে না। তাহলে এক কথা বলতে গেলে যে সকল ব্যবসায়ীদের জন্য হিসাব বিজ্ঞানের মেথড অনুযায়ী হিসাব সংরক্ষণ করতে হয়। তবে কিছু সংখ্যক এক মালিকানা ব্যবসায়ী আছে যারা মুদির ব্যবসায়ী বা এই জাতীয় ছোটখাটো ব্যবসা করে, তারা হয়তো বা ওইভাবে হিসাবের খাতাপত্র সংরক্ষণ করে না, যে কারণে ওরা ভিন্ন সিস্টেমে আমরা দেখে আসছি শর্টকাট ফর্মুলায় যে কিভাবে ওনাদের আয়টা, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য নিট আয়টা বের করা হয়। যাই হোক, আমরা ওই প্রক্রিয়া না গেলাম। এখন যে কথাটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে, কোনো ব্যবসায়ী ব্যক্তি বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তার প্রকৃত আর্থিক অবস্থা যদি বের করতে চায়, তাহলে তাকে ডেফিনেটলি হিসাব বিজ্ঞানের যে মেথড, এই মেথড অনুযায়ী তার আর্থিক অবস্থাটা বের করতে হবে। এখানে হিসাব বিজ্ঞান সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, এটা আপনার জানা উচিত, পরীক্ষাতে না আসলেও এটা আপনার জানা উচিত, যে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হলেন লুকা পেসিওলি। লোকটার নাম হচ্ছে লুকা পেসিওলি। লুকা পেসিওলি ভদ্রলোক, সে ইতালির সান সিপল ক্রুতে 1445 সালে, কত সালে? 1445 সালে জন্মগ্রহণ করেন। আজকে থেকে প্রায় অনেক বছর আগে, তাই না? 1494 সালে সে একটা বই লিখছিল, বইটার নাম হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকার প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এটা একটা বই, যে বইয়ে প্রথম দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন বর্তমান সময়ে যে হিসাব করার যে প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান আলোচনা করে, সেই প্রক্রিয়াটা আসলে দুতরফা দাখিলা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণের বিভিন্ন নিয়ম কানুন হিসাব বিজ্ঞানী বিভিন্ন ক্লাসে আলোচনা করা হয়ে থাকে। তাহলে এই এই হিসাব বিজ্ঞানটার জনক হচ্ছে লুকা পেসিওলি। সে জন্মগ্রহণ করছে 1445 সালে, মারা গেছে 1517 সালে। এর মিডিলে সে জন্মগ্রহণ করছে আবার ইতালিতে, আর মিডিলে 1445 সালে জন্ম, ওকে ফাইন। 1494 সালে সে একটা কাজ করছে, যে কাজের মাধ্যমে দেখা গেছে জটিল একটা বিষয়ের উদ্ভব হয়েছে, যেটাকে বলা হয় হিসাব বিজ্ঞান। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য হিসাব মেনটেন করতে হয়। এই মেনটেনেন্সের উপায় বা কৌশল লুকা পিসুলি প্রথম 1494 সালে তার বই সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনের প্রপোর্শনালিটা, নামটা মুখস্থ করার দরকার নাই, শুধু কানে শুনে রাখেন। হুম। এই বইটা লিখছে সে। এই বইয়ের মধ্যে প্রথম এই দুতরফা দাখিলা পদ্ধতির উল্লেখ করছে,
এবং কিভাবে হিসাব সংরক্ষণ করা যায় এই দুতরফা দাখিলা পদ্ধতিতে সেটা উল্লেখ করেছেন। এটার ইফেক্ট বা এটার ফলশ্রুতিতে এখন টোটাল হিসাব বিজ্ঞানটা দাঁড়িয়ে আছে। দুতরফা দাখিলা পদ্ধতি সে যে সূত্রটা আবিষ্কার করে গেছে বা যে লেখাটা লিখনি লিখে গেছে এটাকে এখন হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলা হয়। বুঝতে পেরেছেন? এই স্বর্ণ সূত্রটা আমরা অবশ্যই দেখবো। তাহলে এই হচ্ছে হিসাব বিজ্ঞানের বেসিক কথা এবং খুব ইম্পর্টেন্ট কথা, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমি এখানে আবারও এমফাসিস করছি যে হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াটা বা হিসাবের মেথডটা কাকে 100% অনুসরণ করতে হবে, যারা ব্যবসায়ী। ব্যবসায়ী হতে পারে একজন স্বাভাবিক ব্যক্তি, ব্যবসায়ী হতে পারে একটা ফার্ম, ব্যবসায়ী হতে পারে একটা তহবিল বা সমিতি বা কোম্পানি। যেই হোক না কেন, সে যদি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে তাহলে তাকে হিসাব বিজ্ঞানের যে মেথড, এই মেথড অনুযায়ী হিসাব করে ট্যাক্স ফাইল তৈরি করতে হবে। তাহলে আমরা হিসাব চক্রটা একটু দেখি। হিসাব চক্র এই যে কত ধরনের হিসাব আছে, নানান ধরনের হিসাব আছে। সব প্রতিষ্ঠানের যে আসলে সব ধরনের হিসাব চক্রের সব কয়টা ধাপ মেনে চলতে হবে তা কিন্তু নয়। এই কথাটা এখানে বলছে যে হিসাব চক্রের ধাপগুলি কি হবে তা নির্ভর করে কোনো প্রতিষ্ঠানে কিভাবে তার হিসাব রক্ষণ প্রক্রিয়া পরিচালিত করবে তার উপর। তাহলে দেখেন এই হিসাব হিসাব বিজ্ঞানের হিসাব মেথডটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের কে মেনটেন করে জানেন? অ্যাকাউন্টেন্ট যারা। অ্যাকাউন্টেন্ট যারা তারা কিন্তু সকল ধরনের হিসাব, যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান হিসাবের খাতা বইপত্র সংরক্ষণ করেন বা বড় আকারের ব্যবসা প্রতিষ্ঠান, তারা অ্যাকাউন্টেন্ট নিয়োগ করে থাকেন। এই অ্যাকাউন্টেন্টরা কি করে এই আহ, হিসাব বিজ্ঞানের যে সূত্র, হিসাব বিজ্ঞানের যে মেথড বা প্রক্রিয়া, এই প্রসেস বা হিসাব চক্র অনুযায়ী হিসাব কিতাব করে থাকে। আপনি আইটি পরীক্ষায় সনদ অর্জন করে, আইটিপি পরীক্ষায় সনদ অর্জন করে একজন ট্যাক্স অ্যাডভাইজার বা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে পারেন বা কোনো প্রতিষ্ঠানে ট্যাক্স ফাইল আপনি করতে পারেন। এখন এই যে আপনি একটা প্রতিষ্ঠানে ট্যাক্স ফাইল করবেন, এখানে ওই প্রতিষ্ঠানটার হিসাব ঠিক আছে কিনা এটা কিন্তু আপনাকে ধরতে হবে, অ্যাকাউন্টেন্টের ভুল আপনাকে ধরতে হবে। তাহলে এটা সম্পর্কে সমগ্র ধারণা আপনার থাকা উচিত। ওই অ্যাকাউন্টেন্টে কোন কোন জায়গায় ভুল করতে পারে বা অ্যাকাউন্টেন্টের কিভাবে হিসাব করলে ওই প্রতিষ্ঠানের কর ভার বা ট্যাক্স লাইবিলিটি কম আসবে, এই সম্পর্কে তাকে আপনার উপদেশ দেওয়ার ক্ষমতা আছে বা আপনি দিয়ে থাকবেন। তাহলে আপনি যদি এই হিসাব চক্রের প্রক্রিয়াটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা না রাখেন, তাহলে কিন্তু আপনি তাকে নির্দেশনা দিতে পারবেন না। এ হলো ব্যাপার। তাইলে আপনাকে এই হিসাব চক্র সম্পর্কে ভালো, মোটামুটি একটা ভালো কনসেপ্ট আপনার থাকা উচিত। এটা হোক একটা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত ইনকাম ট্যাক্স ফাইলের ব্যবসা প্রতিষ্ঠান, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, হতে পারে একটা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন, তাকে হিসাব চক্র অনুযায়ী আপনার অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। তাহলে হিসাব চক্রে কি কি ধরনের হিসাব করতে হয় এটা আমরা একটু দেখি। এখানে 10 ধরনের হিসাবের কথা বলা আছে। 10 ধরনের হিসাবের নামগুলো আপনারা মনে রাখবেন। প্রথমে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রথমে হিসাব মেনটেন করার ক্ষেত্রে প্রথম সে যে ধাপটা অনুসরণ করে সেটা হচ্ছে লেনদেন। একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সব ঘটনা লেনদেন নয়, কিন্তু সব লেনদেনেই ঘটনা। এটা আমরা একটা প্রশ্ন করে আসছিলাম। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা ঘটনা ঘটতে পারে। ঘটনাটা এরকম ঘটছে, ধরেন করিম সাহেব একটা আহ, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার একটা ধরেন ফার্নিচারের ব্যবসা আছে। তার ব্যবসা প্রতিষ্ঠানে কি করছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের যে কর্মচারী মারা গেছে। কর্মচারী মারা গেছে, এটা একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন না। ধরুন করিম সাহেব ফার্নিচার তৈরি করার জন্য গাছ কিনে আনে গ্রাম থেকে। তো গাছ কেনার জন্য গ্রামের ব্যাপারীকে একটা ফরমাইশ দিছে যে আমার 500 গাছ দরকার, অর্ডার দিছে। এটাও কিন্তু একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন না। বুঝতে পেরেছেন? তাইলে এটা দ্বারা খুব সুস্পষ্টভাবে এই লেনদেন শনাক্তকরণ হিসাব বিজ্ঞানের একটা প্রক্রিয়া বা প্রসেস, ধাপ, টোটাল একটা চ্যাপ্টার, একটা বই হতে পারে শুধু লেনদেন নিয়ে। আপনি সহজভাবে এই জিনিসটা ধরার চেষ্টা করেন। একটা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের ঘটনা ঘটে, সব ঘটনা লেনদেন নয়। যে সমস্ত ঘটনার মধ্যে টাকার সম্পৃক্ততা রয়েছে, টাকার প্রভাব রয়েছে, পরিবর্তন রয়েছে, সেগুলো হচ্ছে সাধারণত আপনার লেনদেন। এরপরে দেখেন লিপিবদ্ধকরণ। এই যে আপনি লেনদেন সিলেকশন করবেন, প্রথমে ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোনগুলা লেনদেন। করিম সাহেব যে গাছ কেনার জন্য অর্ডার বা ফরমাইশ দিয়েছে, গাছ এখনো কিন্তু টাকা পাঠায়নি বা গাছ পায়নি। পাইছে কি, শুধুমাত্র বলছে ব্যাপারীকে ফোন করে বা একটা চিঠি দিয়ে যে আমার 500 গাছ দরকার। এটা একটা ঘটনা ঘটছে, কিন্তু এটা অ্যাকাউন্টেন্ট লিপিবদ্ধ
করবে না। অ্যাকাউন্টেন্ট লিপিবদ্ধ করবে কখন? যখন এই 500 গাছের জন্য করিম সাহেব আপনার টাকা পাঠাবে ব্যাপারীর কাছে, বা গাছগুলা প্রতিষ্ঠানে চলে আসবে। হ্যাঁ, তখন যে ঘটনাটা ঘটছে যে গাছ কেনার জন্য 5 লাখ টাকা পাঠানো হয়েছে বা 5 লাখ টাকা ব্যয় করা হয়েছে, তখনই অ্যাকাউন্টেন্ট হুট করে খাতা বের করে এই লেনদেনটাকে কি করবে, এই যে লিপিবদ্ধ করে ফেলবে। কোথায়? হিসাবের খাতায়। তাহলে সে প্রথম প্রসিডিউরটা মেনটেন করলো কি, সে প্রথমে দেখলো এটা লেনদেন কিনা। যদি লেনদেন হয় তাহলে সে কি করব, সেটাকে লিপিবদ্ধ করব কোথায়? হিসাবের খাতায় লিপিবদ্ধ। কি লিপিবদ্ধ করব? ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টেন্ট তিনি লিপিবদ্ধ করবেন। ব্যাপারটা বুঝে গেছে? এই যে লিপিবদ্ধ করলো এটাকে আসলে এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জাবেদাভুক্তকরণ বা জার্নালাইজিং। এরপরে আসেন, এই লিপিবদ্ধ হইতে করে ফেললো, তাহলে এক গাছ আজকে কিনতে পারে, 1 বছরের ভিতরে কিন্তু 15-20 বার গাছ কিনতে পারে, তাহলে 15-20 বারই কিন্তু সে লিপিবদ্ধ করবে, হ্যাঁ, হিসাবের খাতায়। এখন এটাকে আবার শ্রেণীবদ্ধ করা হয়। কোথায় শ্রেণীবদ্ধ করা হয়? 1 বছরে যদি সে 20 বার গাছ কিনে, তাহলে প্রত্যেকবারই কিন্তু অ্যাকাউন্টেন্ট কি লিখবো? গাছ ক্রয়। হুম। ফার্নিচার তৈরি করার জন্য সে গাছ কিনলো, যেহেতু তার ফার্নিচারের ব্যবসা। তাহলে প্রত্যেকবারই 20 বার, ধরেন 1 বছরে 20 বার গাছ কিনা হয়েছে, তাহলে অ্যাকাউন্টেন্ট কি করব? 20 বার লিখবো। হ্যাঁ, লিপিবদ্ধ করব কি হিসেবে? গাছ ক্রয়, গাছ ক্রয়, গাছ ক্রয়, এরকম 20 বার কিন্তু সে খাতায় লিখতেছে। হুম। এখন এটা, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এটাকে শ্রেণীবদ্ধ করে একটা হিসাবের বইয়ের একটা পাতার মধ্যে উপরে লেখা থাকবো গাছ ক্রয়, এটি হলো একটা হিসাবের নাম। আর নিচে কত তারিখ গাছ ক্রয়, এই খালি শুধু তারিখটা দিয়ে যাবে। এটা কি বলা হচ্ছে আসলে? শ্রেণীবদ্ধকরণ। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? যেটাকে খতিয়ান বলা হয়। দেখেন, আপনি কিন্তু হিসাবের স্টেপটা, আপনি কনসেপ্টটা ধরার চেষ্টা করেন। আপনাকে ডিটেলস এই অঙ্কটা আইটিপি পরীক্ষায় জীবনেও আসবে না, বা আসার সুযোগ সম্ভাবনা কিছুই নাই। হ্যাঁ, আপনি আপনি এই কনসেপ্টটা এখানে ধরার চেষ্টা করেন। একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা একটা ঘটনা ফ্রিকুয়েন্টলি ঘটতে পারে, কিছু ঘটনার ফ্রিকোয়েন্সি থাকে। পণ্য ক্রয়, এটা ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হতে পারে, বারবার হতে পারে। সে যে জাতির ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত, ওই পণ্যটা তো তাকে কিনতে হয় 2 দিন 3 দিন 5 দিন পর পর তাকে কিনতে হয়। তাহলে ক্রয় 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 এটা কিন্তু বারবার আসবে। তাহলে ওই ফ্রিকুয়েন্টলি কিন্তু ঘটনাটা ঘটতেছে, রিপিটেশন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ওই ব্যবসা প্রতিষ্ঠানে যিনি অ্যাকাউন্টেন্ট তিনি কি করবেন? উপরে লিখে রাখবেন ক্রয়, নিচে কত তারিখ কত তারিখ ক্রয় করলো, জাস্ট খালি তারিখটা লিখে যাবেন। তাহলে এটা হিসাবের নাম হচ্ছে কি? ক্রয়। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে এখানে? শ্রেণীবদ্ধকরণ। হ্যাঁ, একজন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী থাকতে পারে, তাকে বছরে 12 বার বেতন দিতে হয়। বুঝতেছেন না বিষয়টা? তাহলে বারবার বেতন প্রদান লিখার দরকার নাই, বা এটা তো তাহলে হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া মেনটেন করা হবে। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াতে বলা হয়েছে শ্রেণীবদ্ধ করে বেতন প্রদান উপরে একবার লিখতে হবে, নিচে কত তারিখ বেতন দিছে এটা লিখলেই কিন্তু একটা শ্রেণী বিন্যাসকরণ হয়ে গেছে। তাহলে বছর শেষে যখন ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানার প্রয়োজন হবে, তাহলে টোটাল বেতন কত টাকা দেওয়া হয়েছে এটা যোগফল, মানে বেতন প্রদান। বুঝতে পেরেছেন? এই যে এটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ বা সামারাইজিং, যেটাকে রেওয়া মিল বলা হয়। এই যে লিখে রাখছিল এত তারিখ বেতন দিছে, বেতন উপরে হেডিং করা শিরোনাম, হিসাব উপরে হিসাবের শিরোনাম লেখা আছে বেতন প্রদান। তাহলে 12 মাসে 12 বার বেতন দিছে, রাইট? এটা তো আমরা শ্রেণীবদ্ধকরণে লিখে আসছি, হিসাবের শ্রেণীবদ্ধকরণে। এখন এই 12 মাসে 1 বছরের কারণ হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থা বা আর্থিক ফলাফল আপনি জানবেন প্রতিদিন, জানবেন না প্রতি মাসে, জানবেন না, সাধারণত একটা পিরিয়ডে জানা হয়। একটা অর্থ বছরের টোটাল 30শে জুন কোন একটা ইয়ারে, ওই 30 ওই টোটাল 1 বছরের হিসাবটা, ব্যালেন্স শিটটা তৈরি করা হয় ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য। তাইলে এখানে এই বিষয়টা খুব, আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করেন। প্রথমেই অ্যাকাউন্টেন্ট কি করলো? লেনদেন শনাক্তকরণ করলো। সে সেই লেনদেনটাকে লিপিবদ্ধ করলো, প্রতিদিনের ঘটনা প্রতিদিন লিপিবদ্ধ করলো, এই ঘটনাটাকে আবার শ্রেণীবিন্যাসে নিয়ে গেল। বুঝতেছেন না বিষয়টা? কারণ ঘটনার যে রিপিটেশন, এই রিপিটেশন তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে বারবার কিন্তু হচ্ছে। বারবার প্রতিদিনই যদি প্রতিদিনের ঘটনা লেখা হয় তাহলে তো এটা এপিক হয়ে যাবে। সেভাবে তো যাওয়ার সুযোগ নাই, একটা সামারি তো আমাকে জানতে হবে বছর শেষে। সামারি জানার জন্য সেগুলাকে কি করা হচ্ছে? শ্রেণীবদ্ধকরণ করা হচ্ছে বা ক্লাসিফাইং করা হচ্ছে। সেই ঘটনাকে আবার সেটাকে সংক্ষিপ্তকরণ করা হচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই সংক্ষিপ্তকরণটাকে সাধারণত রেওয়া মিল বলা হয়, আর শ্রেণীবদ্ধকরণটাকে খতিয়ান বলা হয়, লিপিবদ্ধকরণটাকে জাবেদাকরণ বলা হয়।
এই তিনটা প্রক্রিয়া আসলে খুব বেশি হিসাব বিজ্ঞানে ব্যবহৃত হয়ে থাকে। লিপিবদ্ধকরণ, এরপর হচ্ছে আপনার আহ, শ্রেণীবদ্ধকরণ, আর হচ্ছে সংক্ষিপ্তকরণ। এই তিনটাকে একটু গুরুত্ব দিই। এই তিনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার জাবেদা, এটাকে জাবেদা বলা হয়। আর শ্রেণীবদ্ধকরণটাকে খতিয়ান বলা হয়। আর সংক্ষিপ্তকরণটাকে রেওয়া মিল বলা হয়। রেওয়া মিল থেকে একটা অঙ্ক আসতে পারে। আমরা রেওয়া মিল এবং চূড়ান্ত হিসাব এই দুইটার উপরই গুরুত্ব দিব। দুইটা থেকে আমরা দুইটা যে কোনো একটা অঙ্ক আসবে আর কি। এই হচ্ছে ব্যাপার। এরপরে সমন্বয় প্রক্রিয়া, এগুলা মানে বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখা গেছে কিছু সমন্বয় জিনিসটা কি, এখানে এক কথা আমি বলি। সমন্বয় মানে হচ্ছে সারা বছর ধরে যে লেনদেন হচ্ছে, লেনদেন গুলা তো অ্যাকাউন্টেন্ট যারা আছে ওনারা এটা কি লিপিবদ্ধ করতেছে, শ্রেণীবদ্ধ করতেছে, আবার সেটাকে সংক্ষিপ্তকরণ করতেছে বা সামারাইজিং করতেছে। এরপরে কিছু ঘটনা বাদ পড়ে যেতে পারে, কিছু লেনদেন বাদ পড়ে যেতে পারে। বাদ পড়ে গেলে সেটা তো কি হইলো না, লিপিবদ্ধকরণ হইলো না, সেটা শ্রেণীবদ্ধকরণ হইলো না, সে অনুযায়ী সেটাকে সংক্ষিপ্তকরণ করা হইলো না। তাহলে হিসাবের তো প্রকৃত আর্থিক অবস্থা জানা যাবে না যদি বাদ যায়। এক্ষেত্রে বাদ যাওয়ার লেনদেন গুলাকে আসলে সমন্বয় বলা হয়। সমন্বয়, হিসাব বিজ্ঞানের সমন্বয় জিনিসটা হচ্ছে যেগুলা কোনো কারণে সুষ্ঠুভাবে হিসাবে লিপিবদ্ধ করা হয়নি, বাদ পড়ে গেছে, সেগুলাকে সমন্বয় বলা হয়। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে সমন্বয় নিয়ে দুশ্চিন্তা করার কারণে, সমন্বয় মানে হচ্ছে যে লেনদেন গুলা বাদ পড়ে গেছে সেগুলাকে নতুন করে ইনক্লুড করার যে প্রক্রিয়া, সেটা সমন্বয়ের মাধ্যমে করা হয়। তাহলে এখানে পরের সব অনেকগুলা কথার মধ্যে সমন্বয় শব্দটা আছে। এই জন্য সমন্বয় জিনিসটা বুঝেন, সমন্বয় প্রক্রিয়া তাহলে অ্যাডজাস্টমেন্ট প্রসেস, মানে যে লেনদেন গুলা বাদ পড়ে গেছে এগুলো আবার নতুন ভাবে কি করা, মানে অ্যাড করা, নতুন ভাবে অ্যাড করা, এটাকে বলা হয় আপনার সমন্বয় প্রক্রিয়া। এখন ওই যে রেওয়া মিল তো একবার প্রস্তুত করে ফেলছি, যে হিসাবগুলো অ্যাকাউন্টেন্ট তৈরি করে রাখছে, এগুলা দিয়েই তো সে 30শে জুন কোনো একটা ইয়ারে এসে সংক্ষিপ্তকরণ বা রেওয়া মিল প্রস্তুত করে ফেলছে। তো সংক্ষিপ্তকরণের পরেও যখন আইসা দেখলো যে কিছু লেন ঘটনা বা লেনদেন বাদ পড়ে গেছে, যেগুলা কি শনাক্তকরণই করা হয়নি বা লিপিবদ্ধকরণ করা হয়নি, সে প্রক্রিয়া শ্রেণীবদ্ধকরণ করা হয়নি, তার মানে শেষ মুহূর্তে আইসা সেটা সংক্ষিপ্তকরণ করা হয়নি, এই লেনদেন গুলাকে আবার কিভাবে এই হিসাব বিজ্ঞানের ভাষায় শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষিপ্তকরণ করা যায়, সেই প্রসিডিউরটা যেখানে মেনটেন করা হয় সেটাকে বলা হয় সমন্বয় প্রক্রিয়া। তাহলে সেটাও কিন্তু একটা হিসাবের চক্র, হ্যাঁ, অ্যাকাউন্টিং সাইকেলের ভিতরে কিন্তু পড়ে। তাহলে বাদ পড়ে যেতেই পারে স্বাভাবিকভাবে কোনো একটা লেনদেন, যেটা তথ্য অ্যাকাউন্টেন্ট পায় নাই, জানে নাই। হুট করে আপ্যায়ন খরচ হয়ে গেছে 500 টাকা, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট জানে না, হুট করে ধরেন কেউ একজন খরচ করে ফেললো, হ্যাঁ, তাহলে এটা বাদ পড়ে গেছে। পরে হিসাবের গড়মিল বছর শেষে এসে তখন তো হুট করে মনে হয়েছে রে, একটা আপ্যায়নের বিল আছে, এই বিলটা তো ইনক্লুড করা হয়নি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এই প্রসেসের মাধ্যমে পরে কি করা হয়, সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে সেগুলাকে আবার মানে যে আর্থিক বা ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রকৃত আর্থিক অবস্থা সেটা বের করার জন্য এগুলাকে সমন্বয় মানে সাধন করতে হয়। এরপরে এই যে সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করতে হয়, যে এন্ট্রিগুলা বাদ পড়ছিল এইগুলা ইনক্লুড করার পরে আইসা আবার নতুন করে সামারাইজিং করা হয়। কিন্তু এই সামারাইজিংটা অবশ্যই করতে হবে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের পূর্বে, তা না হলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানা যাবে না। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। 7 নাম্বার যে আইটেমটা দেখেন, 7 নাম্বার যে আইটেমটা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম। এটার নাম হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। যে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি জানা যায়, একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট জানা যায়, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আর ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কেন জানা প্রয়োজন? হ্যাঁ, একজন ব্যক্তি ব্যবসা করতেছে, সে পণ্যদ্রব্য বিক্রি করবে, লাভ করবে, দেদারসে খরচ করবে, তাহলে তার এগুলো জানার দরকার কি? এটা আপনার প্রশ্ন হইতে পারে না? জানার প্রয়োজন আছে। তা না হলে কিন্তু সে যদি নাই জানে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হচ্ছে না লস হচ্ছে, তাহলে কিন্তু সে একটি ইনিশিয়েটিভ নিতে পারবে না, পদক্ষেপ নিতে পারবে না। হ্যাঁ, সে যদি তার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত ক্ষতি হয়ে যাচ্ছে, সে যদি এটা কিভাবে বুঝবে? এ আপনার আপনার ব্যবসা হিসাব চক্রের যে ধাপগুলো আছে এগুলা মেনটেনের মাধ্যমে যে ধাপটা গিয়ে পৌঁছাবে সেটা নাম হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এই আর্থিক বিবরণী প্রস্তুতকরণের মাধ্যমে সে জানতে পারবে যে তার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে মানে ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হবে এই আর্থিক বিবরণী প্রস্তুতকরণের মাধ্যমে।
যে কথাটা বলতেছিলাম, তাহলে ব্যবসা, একজন ব্যবসায়ী কেন, তার দরকার কি হিসাব টিসাব করার? সে চিন্তা করলো যে আমি পণ্য দ্রব্য বিক্রি করতেছি, লাভ করতেছি, আমার কাছে মনে হচ্ছে লাভ হচ্ছে। সে খরচ করলো, ইয়া করলো, আহ, প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা বা লেনদেনের প্রয়োজন, এগুলা সমন্বিত ইয়া করলো, আপনার সম্পন্ন করলো, কিন্তু কোনো হিসাব আলটিমেটলি সংরক্ষণ করলো না। তাহলে কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ফলাফল জানতে পারবে না। আবার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন, এটা শুধু ব্যবসায়ী জানে না। এটা আরো অনেকেরই জানতে হয়। যেমন ধরেন একটা আপনি একটা গ্রামীণ ফোনের শেয়ার কিনতে চাচ্ছেন। তো আপনাকে কিন্তু গ্রামীণ ফোনের আর্থিক অবস্থাটা, বর্তমান তার লিকুইডিটিটা বা তার বর্তমান কি অবস্থায় সে আছে, এটা যদি আপনি জানতে চান, তাহলে কিন্তু তার আপনার এই আর্থিক বিবরণীটা আপনাকে দেখতে হবে। তা না হলে কিন্তু আপনি বুঝবেন না যে প্রতিষ্ঠানটা ভালো নাকি খারাপ। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমরা যখন ইনভেস্ট করতে যাই কোনো কোম্পানিতে, তাহলে শেয়ার হোল্ডার হিসেবে, তখন কিন্তু আমরা ওই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী দেখি। তাহলে হিসাব বিজ্ঞানের এই তথ্যগুলা ব্যবহার কারা করে? শুধু মালিক করে? মালিক একা করে না। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের এই ব্যবহার, তথ্যের ব্যবহারকারী মালিক নিজে, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের যে ম্যানেজার, ওই ম্যানেজার, হ্যাঁ, কিংবা একজন ইনভেস্টর। ইনভেস্টরও কিন্তু এই ব্যবসা প্রতি ইয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মানে তথ্য জানার অধিকার আছে, বা তথ্য তার জানার প্রয়োজন হয়। না জানলে কিন্তু সে সঠিকভাবে ইনভেস্ট করতে পারবে না, সে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললে তো কিন্তু লুজার হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আর্থিক অবস্থার বিবরণী শুধুমাত্র যে মালিককে তথ্য দেয় তা কিন্তু নয়। আহ, অনেক এক্সটার্নাল ব্যক্তিদেরকেও কিন্তু তথ্য দিয়ে থাকে। হুম। তাহলে এই জন্য কিন্তু হিসাব বিজ্ঞানের যে মেথড, এই মেথড অনুযায়ী হিসাব সংরক্ষণ করা বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা অনেক কোম্পানির রয়েছে বা কোম্পানির করতে হয়। এই জন্য আপনারা শুনে থাকবেন যে অডিট রিপোর্ট, অডিট রিপোর্ট। তাহলে অডিট রিপোর্ট কাদেরকে দিতে হয়? সাধারণত এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের সেল যদি খুব বেশি না হয়, তাহলে অডিট রিপোর্ট বানানোর প্রয়োজন হয় না, দরকার হয় না। ফার্মের ক্ষেত্রে যদি অনেক সেল হয়, 5 কোটি টাকার উপরে সেল হয়, তাহলে তাকে অডিট রিপোর্ট দিতে হয়। অডিট রিপোর্ট জিনিসটা কি? অডিট রিপোর্টটা হচ্ছে এই যে হিসাব বিজ্ঞানের যে চক্র, এই চক্র অনুযায়ী একটা হিসাব, হ্যাঁ, কোন হিসাব? ওই যে আর্থিক বিবরণী প্রস্তুত বা চূড়ান্ত হিসাব, এটা আরেকটা নাম হচ্ছে চূড়ান্ত হিসাব। এই চূড়ান্ত হিসাবটা মেনটেন করা হয় হিসাব বিজ্ঞানের যে আপনার ইয়ে আছে। হুম। চূড়ান্ত হিসাব, হিসাব বিজ্ঞানের যে রুলস এন্ড রেগুলেশনস আছে, সেই অনুযায়ী চূড়ান্ত হিসাবটা প্রস্তুত করায়, এটার নামই হচ্ছে অডিট রিপোর্ট। এটা আলাদা কোনো বিষয় না। বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে ব্যাপার, তাহলে আমাদেরকে কিন্তু এই আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ব্যাপারটা কিভাবে করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, সেটা আমাদেরকে জানতে হবে বা সেটা শিখতে হবে। তার মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আহ, আহ, চালচিত্র এট এ গ্ল্যান্স দেখে ফেলতে পারবো। আপনি কোনো একটা কোম্পানির ফাইল পেলেন, বললো যে ভাই আমার কোম্পানির ফাইলটা, আপনি ট্যাক্স ফাইলটা করে দেন। তাহলে আপনি তার কাছে কি চাইবেন? আপনি চাইবেন যে ভাই, আপনার কোম্পানির তো একটা অডিট রিপোর্ট তৈরি করতে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে অডিট এখন বাংলাদেশে এটা প্রচলিত। আপনি কিন্তু চূড়ান্ত হিসাব ধরেন আপনি পারেন। হ্যাঁ, চূড়ান্ত হিসাব আপনি ধরেন পারেন, তাহলে তো আপনি প্রস্তুত করবেন। হ্যাঁ, যেহেতু বাংলাদেশের প্রচলন আছে যে একজন সিএ দ্বারা চূড়ান্ত হিসাবটা করে নিয়ে আসতে হয়, যেটাকে অডিট রিপোর্ট বলা হয়। তাহলে ধরেন আপনি একজন সিএ স্টুডেন্ট বা সিএ পাস করা স্টুডেন্ট, তাহলে আপনি ধরেন এই চূড়ান্ত হিসাবটা যদি প্রস্তুত করেন, তাহলে স্বাভাবিকভাবেই অ্যাকাউন্টিং এর এই রুলস এন্ড রেগুলেশন গুলা মেনটেন করে কিন্তু আপনাকে এটা তৈরি করতে হবে। আর আপনি যদি সিএস স্টুডেন্ট না হন, তাহলে কিন্তু ওই কোম্পানির ফাইলটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটা চূড়ান্ত হিসাব লাগবে। এই চূড়ান্ত হিসাবটাকে আপনি নিজে নিজে আহ, আপনার মনের মতো করে করে দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে? একজন এক্সপার্ট বা অ্যাকাউন্টিং সম্পর্কে সমক্ষ ধারণা আছে, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে সাধারণত আপনার অডিট রিপোর্ট গুলা করিয়ে আনা হয় বা চূড়ান্ত হিসাবটা প্রস্তুত করতে হয়। কিন্তু এই হচ্ছে ব্যাপার। তাহলে অডিট রিপোর্ট জিনিসটা ভিন্ন কিছু না, এটা চূড়ান্ত হিসাব, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, যেটা এই হিসাব চক্রের যে ধাপ আছে, এই ধাপে যে অঙ্কটা করা হয়, এটা কি অডিট রিপোর্ট বলা হয়। এর মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল জানা যায়। আরেকটা স্টেপ হচ্ছে সমাপনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি। ঠিক আছে, ক্লোজিং এন্ট্রি এখানে কিছু সমন্বয়ের এন্ট্রি আর কি, যেগুলা আর্থিক বিবরণী প্রস্তুত করার পরেও বাদ পড়ে গেছে, এরকম হতে পারে। তাহলে এখানে একটা স্পেস রাখা হয়েছে হিসাব বিজ্ঞানে, যে কোনো লেনদেন বাদ পড়ার সুযোগ নেই, যখনই ধরা পড়বে তখনই আপনার লিপিবদ্ধ করতে হবে। সমাপনী উত্তর আবার আরেকটা রেওয়ামিল করা হয়। হ্যাঁ, এবং সেটাকে বিপরীত দাখিলার মাধ্যমে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। মানে 5 টাকার যাতে কোনো হেরফের না হয়, এই জন্যই তো সাধারণত হিসাব মেনটেন করা হয় কোনো ব্যক্তির। এটা হতে পারে স্বাভাবিক ব্যক্তি, ফার্ম অথবা কোম্পানি। তাহলে এই হিসাব মেনটেন করার জন্য এই চক্রের যে ধাপগুলো আছে, 10টা ধাপ আপনি মুখস্থ রাখবেন। আপনি কিন্তু 10টা ধাপের অঙ্ক আসবে না, আপনার অঙ্ক আসবে এখানে যে আমরা দেখে আসছিলাম সংক্ষিপ্তকরণ, মানে সামারাইজিং, যেটাকে রেওয়ামিল বলা হয়।
রেওয়ামিল, এটার ইংলিশ নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। হুম, রেওয়ামিল আসতে পারে। ট্রায়াল ব্যালেন্স অথবা ফাইনাল অ্যাকাউন্টস বা চূড়ান্ত হিসাব আসতে পারে। এই দুইটা কিন্তু আপনার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি আশা করি যে হিসাব চক্রের যে স্টেপ আছে, স্টেপস গুলা আপনারা মানে খুব সহজেই আপনার মতো করে আপনি বুঝতে পেরেছেন বা এই কনসেপ্ট আপনার ভিতরে আছে। ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই। এই সম্পর্কে, হিসাব চক্র সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, এগুলা একটু এক নজর করে আপনারা দেখে নেবেন। আমি যে কথাগুলো উপরে বলে আসছি এগুলো এখানে বলা হয়েছে। যেমন ধরেন লেনদেন শনাক্তকরণ জিনিসটা কি, প্রতিষ্ঠানে যে সকল ঘটনা ঘটে তার সবগুলা লেনদেন নয়। এই জন্য হিসাব চক্রের প্রথম কাজ হবে সবগুলো ঘটনা থেকে যে ঘটনাগুলো লেনদেন সেগুলো বাছাই করা। তাহলে লেনদেন জিনিসটা কি, এখানে আবার সংজ্ঞায় বলে দিচ্ছে যে সকল ঘটনা সম্পত্তি ও দায়ের পরিবর্তন ঘটায় এবং অর্থ দ্বারা পরিমাপ করা যায় সেগুলো আর্থিক লেনদেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে সম্পত্তি দায়ের পরিবর্তন ঘটাবে আর অর্থ দ্বারা পরিমাপ করা যাবে, সেগুলো হচ্ছে লেনদেন। প্রশ্ন আসতে পারে লেনদেন কাকে বলে, এটা একটা ব্রিফ কোয়েশ্চেন হতে পারে। তাহলে আশা করি এই জিনিসটা আপনি বারবার পড়ার মাধ্যমে আয়ত্ত করে ফেলতে পারবেন। লিপিবদ্ধকরণ জিনিসটা কি, লিপিবদ্ধ মানে রেকর্ডিং হচ্ছে হিসাব চক্রের প্রথম আনুষ্ঠানিক ধাপ। হলো বাছাইকৃত লেনদেনগুলোকে দ্রুততা দাখিলা পদ্ধতি মোতাবেক তারিখের ক্রম অনুসারে জাবেদাভুক্তকরণ। হিসাব বিজ্ঞানের ভাষায় যেটাকে জাবেদাভুক্তকরণ আমরা অনেকেই জানি, বা জার্নালাইজিং। সর্বপ্রথম এই বইতে লেনদেনগুলো লেখা হয় বলে একে প্রাথমিক হিসাবের বই বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই বলা হয়, এটাকে আবার দৈনন্দিন বই বলা হয়। প্রতিদিনের লেনদেন প্রতিদিন লিপিবদ্ধ করা হয়, এই জন্য এটাকে দৈনন্দিন বইও বলা হয় বা হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই বলা হয়। এরপরে আসেন শ্রেণীবদ্ধকরণ কি। লিপিবদ্ধ লেনদেনগুলো তাদের প্রকৃতি অনুযায়ী খতিয়ানভুক্তকরণ হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। জাবেদায় লিপিবদ্ধ, ওই যে আগে যেটা লিপিবদ্ধকরণ, জাবেদায় লিপিবদ্ধকৃত প্রতিটি লেনদেন আলাদা আলাদা হিসাব খুলি খতিয়ানভুক্ত করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের টানার মাধ্যমে প্রতিটি হিসাবের ফলাফল জানা যায়। তাহলে এই যে আপনি যে উপরে লিখে রাখছেন বেতন, বেতন হিসাব, নিচে কত তারিখ কত তারিখ বেতন দিচ্ছেন, পরে বছর শেষে টোটাল একটা ফিগার যে আসবে, এই কথাটা এখানে বলছে যে হিসাবকাল শেষে আপনি তো হিসাব যে করতেছেন আজীবন খালি কইরা যাইতেই থাকবেন তা কিন্তু না। হিসাব তো এক বছরের একটা ক্লোজিং আছে, হ্যাঁ, আর্থিক অবস্থা জানার জন্য যেটা ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়, এর মাধ্যমে তো এই হিসাবে এই অর্থ বছরের হিসাবটা ক্লোজ হয়ে গেল, আবার নতুন করে কিন্তু হিসাব শুরু হবে। ব্যাপারটা কিন্তু এটা, হ্যাঁ। তাহলে হিসাবকাল শেষে এর জন্যই বলছে যে হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের টানার মাধ্যমে প্রতিটি হিসাবের ফলাফল জানা যায়। সংক্ষিপ্তকরণ জিনিসটা কি চলেন দেখি। সংক্ষিপ্তকরণ হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপে রেওয়ামিল তৈরি করা হয়। খতিয়ানের হিসাবগুলো গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট তারিখকে একটি পৃথক পাতায় বা কাগজে হিসাবের জেরগুলো ডেবিট ও ক্রেডিট এ বিভক্ত করে যে বিবরণী তৈরি করা হয় তাকে রেওয়ামিল বলা হয়। রেওয়ামিল আসলে কোনো হিসাব না, এটা একটা বিবরণী মাত্র। মানে হিসাবগুলা, ডেবিটের হিসাবগুলা ডেবিট পাশে এবং ক্রেডিটের হিসাবগুলা ক্রেডিট পাশে লিখা যে প্রক্রিয়া, মানে আপনি একসাথে করলেন। দুই ধরনের হতে পারে লেনদেনগুলা আহ, সংগঠিত হওয়ার মাধ্যমে আপনি যে হিসাবটা বের করলেন, একটা ডেবিট একটা ক্রেডিট, প্রত্যেকটা লেনদেন দুইটা জায়গায় গিয়ে বিশ্লেষিত হয়। তো এই সামারাইজিং এর মাধ্যমে আমরা দেখতে পাই যে একটা ব্যক্তির ডেবিট এবং ক্রেডিট পার্শ্বটা সবসময় সমান হবে, তাহলে বোঝা যাবে যে তার হিসাব ঠিক আছে। তাহলে এই সংক্ষিপ্তকরণ বা রেওয়ামিলের কাজে হচ্ছে গাণিতিক নির্ভুলতা যাচাই করা। যদি না মিলে তাহলে বুঝতে হবে হিসাবটাতে ভুল আছে। তাহলে এই যে শ্রেণীবদ্ধকরণ করলেন, শ্রেণীবদ্ধকরণ হচ্ছে সোল অফ দ্য অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের প্রাণ বলতে পারেন। শ্রেণীবদ্ধকরণ না করলে, যেটাকে খতিয়ান বলা হয়, খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। হ্যাঁ, শ্রেণীবদ্ধকরণের আরেকটা নাম এখানে যদি আমি সহজভাবে বলি, খতিয়ান, এটা আপনাকে জানতে হবে। হম, না হলে কিন্তু আপনি প্যাচ লাগাই দিতে পারেন। খতিয়ান, খতিয়ান অথবা এটাকে আরেকটা বলা হয় পাকা বই, দেখছেন? আর লিপিবদ্ধকরণের একটা নাম হচ্ছে কি বই, এটা আরেকটা নাম হচ্ছে জাবেদা, অথবা এটা দৈনিক বই বা প্রাথমিক বই বলতে পারেন। প্রাথমিক বই। তাহলে এই পাকা বইয়ে, পাকা বই বলছে কোনটাকে, শ্রেণীবদ্ধকরণটা কি বা খতিয়ানটা, খতিয়ানটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই পাকা বইয়ে যদি কোনো লেনদেন এন্ট্রি না হয় তাহলে হিসাব ভুল হবেই। কারণ এই পাকা বই ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য রেওয়ামিল তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? পাকা বইয়ে 4 ধরনের হিসাব থাকবে। সম্পত্তি থাকবে, পাকা বইয়ে দায় থাকবে, সম্পত্তি হিসাবগুলা, দায় হিসাবগুলা, ব্যয় হিসাবগুলা, আয় হিসাব, 4 ধরনের হিসাব। একটা ডেবিট পাশে যাবে, একটা ক্রেডিট পাশে যাবে। এটাকে যদি আমি একটু সহজভাবে বলি,
আয় আর হচ্ছে দায়, এই দুইটা থাকবে। এই দুইটার যত প্রকার এন্ট্রি আছে, ওইটার টাকাটা থাকবে ক্রেডিট পাশে। আর এটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে সম্পদ প্লাস ব্যয়, এই দুইটা থাকবে রেওয়া মিলে আপনার। আহ, এই দুইটা টাকা থাকবে রেওয়া মিলে ডেবিট পাশে। তাহলে এই দুইটা সমান সমান ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে বেতন দিছে, ক্রয় করছে, মাল ক্রয় করছে, বা আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে, এবং ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ আছে, আসবাবপত্র আছে, ইত্যাদি সব মিলিয়ে ধরেন আছে 5 লাখ টাকা। হ্যাঁ, 5 লাখ যদি থাকে, তাহলে রেওয়া মিলে এটা 5 লাখ যোগ করার পরে আমরা দেখব যে আয় ও দায়ের যে সমস্ত দফা আছে এগুলার যোগফলও 5 লাখ হবে। যদি কোনো কারণে না হয়, যদি কোনো কারণে না হয় তাহলে বুঝতে হবে যে খতিয়ানে ভুল হয়েছে। খতিয়ানে মানে কি, হিসাব শ্রেণীবদ্ধকরণে ভুল হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে হিসাবের যে পাকা বই খতিয়ান বা শ্রেণীবদ্ধকরণ সেটা ঠিক আছে কিনা, এটা নির্ভুলতা যাচাই করার জন্য কি তৈরি করা হয়, সামারাইজিং তৈরি করা হয় বা রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল একটা, এই রেওয়ামিলের একটা শীট আমি আজকে এখানে দিয়ে দিছি। এখানে একটু জাস্ট যদি আমি দেখাই, এই যে রেওয়ামিলের ছকটা কিরকম, পরীক্ষাতে এটা আসবে কিন্তু। প্রথমে ক্রমিক নং থাকে, পরে হিসাবের নাম থাকে, ওই যে খতিয়ানে যে হিসাবগুলা শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে। এরপরে ডেবিট পার্শ্ব, ক্রেডিট পার্শ্ব। তাহলে ডেবিট পার্শ্ব সমান সমান ক্রেডিট পার্শ্ব কিন্তু অবশ্যই হবে। বুঝতে পেরেছেন? তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের খরচ হয়, যত ধরনের আয় হয়, যত ধরনের সম্পদ আছে বা দায় আছে, সব মিলিয়ে ডেবিট পার্শ্ব সমান ক্রেডিট পার্শ্ব হবে। মানে ডেবিট পার্শ্বে যে পরিমাণ টাকা আসবে, ক্রেডিট পার্শ্ব একই পরিমাণ টাকা আসবে। বুঝতে পেরেছেন? যদি না আসে, তাহলে ধরে নিতে হবে এই হিসাবটাতে ভুল হয়েছে। এখানে এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাহলে সংক্ষিপ্ত কোনো এক নাম হচ্ছে রেওয়া মিল। রেওয়া, বা এটাকে ইংরেজিতে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? সুন্দর একটা শব্দ মুখস্থ করে রাখবেন। তাহলে এখানে এত কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে রেওয়া মিল থেকে অঙ্ক আসবে। আর রেওয়া মিল থেকে একটা ব্রিফ কোশ্চেন আসতে পারে, রেওয়া মিলের উদ্দেশ্য কি? গাণিতিক নির্ভুলতা যাচাই করা। বুঝতে পেরেছেন? গাণিতিক নির্ভুলতা যাচাই করা, রেওয়া মিলের উদ্দেশ্য হচ্ছে গাণিতিক নির্ভুলতা যাচাই করা। মুখস্থ করে ফেলবেন। সমন্বয় প্রক্রিয়া, রেওয়া মিল তৈরি করার পর কিছু আর্থিক বিবরণী তৈরি করা, কিন্তু আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে অনেক সময় দেখা যায় আয় ব্যয় অগ্রিম অথবা বকেয়া রয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। যে জাবেদার মাধ্যমে বকেয়া অথবা অগ্রিম আয় ও ব্যয় অ্যাক্রুয়াল কনসেপ্ট অনুযায়ী হিসাবভুক্ত করা হয় তাকে সমন্বয় দাখিলা বলা হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ না এটা আপনার খুব ভালোভাবে মনে রাখা, তবে এটা মনে রাখতে হবে যে এন্ট্রি গুলা বাদ পড়ে যায় এগুলোকে বলা হয় সমন্বয় এন্ট্রি। বুঝতে পেরেছেন? ওকে। সমন্বিত রেওয়া, এই যে রেওয়া মিল তো একবার প্রস্তুত করে ফেলছেন, রেওয়া মিল প্রস্তুত করার পরে দেখছেন আরো কিছু লেনদেন আছে যেগুলা লিপিবদ্ধকরণ করা হয়নি, তাহলে সেগুলাকে লিপিবদ্ধকরণ করবেন। এরপরে আইসা আবার একটা রেওয়া মিল তৈরি করবেন। কারণ রেওয়া মিল তৈরি করা ছাড়া তো আপনি বুঝবেন না হিসাবটা ঠিক হয়েছে কিনা। আপনি এতদিন যে সারা বছর জুড়ে যে হিসাব করে আসলেন, হিসাবটা ঠিক আছে কিনা, এটা তো আপনি যাচাই করবেন রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। ট্রায়াল ব্যালেন্স করার পরে যখন আপনি দেখলেন যে আরো কিছু সমন্বয় বাকি আছে, তখন সমন্বয়গুলো প্রথমে কাজ করতে হবে, এরপরে এই সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করতে হবে, আবার নতুন করে রেওয়া মিল প্রস্তুত করতে হয়। তাহলে ওই প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্টের কষ্ট বেড়ে যায়, তাই না? এই জন্য প্রত্যেক অ্যাকাউন্টেন্টকে কিন্তু মানে ট্যাক্টফুলি, কেয়ারফুলি কিন্তু প্রতিদিনের ঘটনা লিপিবদ্ধ করতে হয়। হ্যাঁ, তা না হলে কিন্তু বছর শেষে হিসাব মিলাইতে পারে না। এই জন্য অ্যাকাউন্টেন্ট যারা, এরা কিন্তু একদম আপনার একাগ্র চিত্তে হিসাবগুলা রাখতে হয়। তা না হলে কিন্তু তার প্রফেশনালি সে কিন্তু অনেক হবে, হেয় প্রতিপন্ন হবে। এরপরে আসেন আমাদের যে টার্গেট, একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা, সেই ধাপ 7 নাম্বার। এই ধাপে এই পর্যায়ে সমন্বিত রেওয়া মিলের সাহায্যে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি করা হয়। এই আর্থিক বিবরণী থেকে ইনকাম স্টেটমেন্ট, যেটাকে লাভ ক্ষতি হিসাব বলা হয়, বা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি প্রস্তুত করা হয়। নানান ধরনের হিসাব আমরা যেটা সাধারণত দেখবো, ক্রয় বিক্রি হিসাব, লাভ ক্ষতি হিসাব এবং উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতির পর ব্যবসায় লাভ ক্ষতি এবং সম্পদ ও দায়ের সঠিক চিত্র স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট তুলে ধরা হয়। ওকে ফাইন। এছাড়া আর্থিক বিবরণীকে আরো সুস্পষ্ট রূপে প্রকাশ করার জন্য হিসাব বিজ্ঞান, তুলনামূলক রেওয়া মিল, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী, অনুপাত বিশ্লেষণ, লেখচিত্র ইত্যাদির মাধ্যমে বিশ্লেষণ ব্যাখ্যা প্রদান করে থাকে। হিসাব বিজ্ঞানে আরো কিছু অ্যাক্টিভিটিস আছে। অনুপাত বিশ্লেষণ হয়, রেশিও অ্যানালাইসিস, এটাও হিসাব বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট অঙ্ক।
এগুলো তো আমাদের এখানে আসবে না, এগুলো খুব অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্টিং প্রসেস আর কি। তাহলে এখন এই নগদ প্রবাহ বিবরণী আছে যে প্রতিদিন কত টাকা আসলো, এটা মাস শেষে করা হয় নগদ প্রবাহ, নগদান হিসেব, যেটা নগদান হিসাব নামে একটা হিসাব যেটা থাকে ব্যবসা প্রতিষ্ঠানে। যে প্রতিদিনই তো নগদের ঘটনা ঘটে, নগদে বিক্রয় করে, নগদ কাউকে প্রদান করে। তাহলে নগদ হিসাবেও মানে আলাদা একটা হিসাব অনেক সময় প্রস্তুত করার প্রয়োজন হয়, কারণ এই ঘটনাটা অনেক বেশি। তাহলে এটাও একটা হিসাবের স্তর হতে পারে, এই ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে আর কি, নানান ভাবে। তাহলে আমরা 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 যে মানে মূল থিম সেটা হচ্ছে আমরা হিসাব চক্রের যে 10টা ধাপ দেখতেছি, এর মধ্যে এই 7 নাম্বার ধাপটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। এরপর 8 নাম্বার হচ্ছে আরো কিছু সমাপনী দাখিলা আছে, মুনাফা জাতীয় মূলধন জাতীয় বিভিন্ন রকম দাখিলা হতে পারে। এগুলা এন্ট্রি করা হয় বিভিন্ন পারপাসে, সব প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তা কিন্তু না, এটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। এখানে কি বলছে, মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবকাল শেষে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়। যে দাখিলার মাধ্যমে রেওয়া মিলের মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোকে ব্যয় বিবরণীতে হস্তান্তর করে তাদের যে শূন্য করা হয় তাকে সমাপনী দাখিলা বলা হয়। আয় ব্যয় যেটা 1 বছরের আয় এবং 1 বছরের ব্যয় কিন্তু আপনি হিসাব করতেছেন। তাহলে গত বছরের আয় যেটা হয়েছে এটা গত, এই নতুন বছরের আয় না কিন্তু টানা যাবে না, ওখানেই কিন্তু ক্লোজ করে দিতে হবে, এটা কি ক্লোজিং এন্ট্রি বলা হয় বা সমাপনী দাখিলা বলা হয়। তাহলে মুনাফা জাতীয় যত প্রকার আয় এবং ব্যয় আছে এগুলাকে বন্ধ করতে হয় নতুন বছর শুরু হওয়ার আগে, বন্ধ করে নতুন বছরে আবার আয় ব্যয় এর যে সমস্ত লেনদেন আছে ওগুলা লিপিবদ্ধ করতে হয়। এটা কিসের মাধ্যমে করা হয়, ক্লোজিং এন্ট্রির মাধ্যমে। এটা একটা প্রসিডিউরস, আর কিছু না। এরপরে সমাপনী উত্তর দেওয়া মিল, এখানে আবার মুনাফা জাতীয় দফাগুলোর জের শূন্য করার পর বিভিন্ন সম্পত্তি ও দায় সময়ের জেরগুলো নিয়ে যে রেওয়া মিল তৈরি করা হয় তাকে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বলে। তাহলে হ্যাঁ, সেটাকে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বলা হয়, বা সমাপনী পরবর্তী রেওয়া মিল আবার একটা প্রস্তুত করার প্রয়োজন হয়। তাহলে ধাপে ধাপে রেওয়া মিল প্রস্তুত করার প্রয়োজন হচ্ছে যে হিসাবটা আমার ঠিক আছে কিনা সেটা নির্ভুলতা যাচাই করার জন্য। তাহলে এখানে আমরা ইফেক্ট দেখতেছি, রেওয়া মিলের ইফেক্টটা অনেক বেশি পড়তেছে। আমরা ইফেক্ট দিতেছি আর্থিক অবস্থার বিভিন্ন ইফেক্ট পড়তেছে, আমরা দেখতেছি খতিয়ান বা লেনদেন আপনার কোথায় শ্রেণীবিন্যাসকরণ যেটা, হুম, এটার ইফেক্ট অনেক জায়গায় পড়তেছে। তাহলে এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বিপরীত দাখিলা হিসাব চক্রের এই ধাপে পরবর্তী হিসাব করলে লেনদেন সমূহ লিপিবদ্ধ করার সুবিধার্থে চূড়ান্ত হিসাব প্রস্তুত ও সকল হিসাব বই বন্ধ করার পর সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা দেওয়া হয়। এটি বাধ্যতামূলক নয়, এটি ঐচ্ছিক। চলতি সালের বকেয়া আয় ব্যয় ও অগ্রিম আয় ব্যয় সমূহ এতে লেখা হয়। পরবর্তী হিসাব বছরের শুরুতে পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত পত্রের সম্পত্তি দায়সমূহ চলতি বছরের হিসাবের খাতায় জাবেদা দাখিলার মাধ্যমে নতুন বছরের কার্যক্রম শুরু করা হয়। এভাবে হিসাব চক্র পূর্ববর্তী বছরের সাথে বর্তমান বছরের বা বর্তমান বছরের সাথে পরবর্তী বছরের যোগসূত্র হিসেবে কাজ করে। তাহলে হিসাব চক্র কি হিসেবে কাজ করে, একটা যোগসূত্র হিসেবে কাজ করে। তো বুঝতে পেরেছেন যে 10টা স্টেপে এসে হিসাব চক্রটা তার সমগ্র বছরের হিসাব প্রক্রিয়াটা নিষ্পন্ন করার জন্য 10টা প্রসেস তাকে মেনটেন করতে হয়। হিসাব বিজ্ঞানী মেনটেন করে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়। আপনারা দেখবেন অনেক ব্যাংকের অবস্থা খারাপ, এটা কিভাবে জানলো, আন্দাজে বাহির থেকে সাইনবোর্ড দিকে কি বুঝতে পেরেছে? হ্যাঁ, অনেক ব্যাংক আছে আপনার কাছে খারাপ মনে হইতেছে কিন্তু বাস্তবিক করতে খারাপ না। হ্যাঁ, ওগুলা দেখবেন ব্যাক লিস্টে আসে নাই, রেড লিস্টে আসে নাই। রেড লিস্টে যেগুলো আসছে, হুম, এগুলা কিভাবে বাইর করছে ওনারা ওই আর্থিক অবস্থার বিবরণী দেখে। বুঝতে পেরেছেন বিষয়টা? আবার আপনি দেখেন, আপনি আপনার কাছে মনে হতে পারে এই ব্যাংকের নাম আপনি জীবনও শুনেন নাই, কিন্তু এই ব্যাংকটা খুব ভালো অবস্থায় আছে। ধরেন একটা ব্যাংক বললাম, ধরেন কথার কথা যমুনা ব্যাংক। এই অবস্থা, তার অবস্থাটা কেমন, যমুনা ব্যাংকের বর্তমান অবস্থাটা কেমন, এটা আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, ওই যমুনা ব্যাংকে যে আর্থিক বিবরণী আছে, আর্থিক বিবরণী দেখে আপনি বুঝতে পারবেন যে যমুনা ব্যাংকের বর্তমান অবস্থাটা কেমন। হ্যাঁ, বা ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থাটা কেমন, এটা আপনি কিভাবে বুঝবেন? আর্থিক বিবরণী দেখে। আপনি হয়তো বা মিডিয়াতে বা সাংবাদিকদের কথা শুনে আপনি আন্দাজে বলতেছেন যে না, ভালো না। বাস্তবিক অর্থে ওনারা কিভাবে বুঝছে, বা আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানের বা ওই ব্যাংকের আর্থিক অবস্থাটা কেমন সেটা কিভাবে বুঝবেন? এই আর্থিক বিবরণীর মাধ্যমে। কারণ আর্থিক বিবরণী আমাদেরকে কি দেয়, আর্থিক বিবরণী আমাদেরকে দেয় এখানে যেটা আমরা দেখে আসছিলাম, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা। তাহলে জানার জন্য আপনাকে চূড়ান্ত হিসাবের এই প্রসিডিউরস মেনটেন করে হিসাব তৈরি করতে হবে, তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল আপনি জানতে পারবেন। তাহলে হিসাব কোন কোন হিসাবগুলো তৈরি করতে, এগুলো আমরা দেখে আসছি। এর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলা রিটেনের জন্য, ইয়ার জন্য আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেওয়া মিল, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাব। খতিয়ানটা
ইম্পর্টেন্ট একটা বিষয়, তবে খতিয়ানটা পরীক্ষাতে আসবে না, এটা নিশ্চিত থাকেন। চূড়ান্ত হিসাবও আসবে না আমার ধারণা। হ্যাঁ, মানে কম ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এখানে কমার্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও নন কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, রেওমিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চূড়ান্ত হিসাবটা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না, চূড়ান্ত হিসাবটা আপনাকে জানতে হবে। আমাদের যদি আইটিপি পরীক্ষাতে যদি আমাদের চূড়ান্ত হিসাব নাও আসে, আমাদের জানতে হবে, কারণ আপনি তো প্রফেশনালি যখন আপনি কাজ করতে যাবেন, চূড়ান্ত হিসাব আপনাকে জানতে হবে। এই হলো ব্যাপার। চূড়ান্ত হিসাব, রেওমিল, এই দুইটা বিষয় আপনার ইয়ার জন্য, ম্যাথের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা বিষয় একটু ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। যাই হোক, আমরা পরের স্টেপটাতে কি লেখা আছে দেখি। হিসাব সমীকরণ দেখেন, হিসাব সমীকরণটা একটু বোঝার চেষ্টা করেন, হিসাব সমীকরণে কি বলা হয়েছে। হিসাব সমীকরণ জিনিসটা হচ্ছে যে, ওই যে আপনার চূড়ান্ত হিসেবের উদ্বৃত্ত প্রত্যয় তৈরি করা হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের। দুইটা জিনিস জানেন আপনি চূড়ান্ত হিসেবের মাধ্যমে, একটা হচ্ছে আর্থিক ফলাফল, একটা হচ্ছে আর্থিক অবস্থা। তাহলে এই হিসাব সমীকরণ প্রকাশ করে আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা কিভাবে প্রকাশ করে? আপনার চূড়ান্ত হিসাবের যে উদ্বৃত্ত পত্র, ওখানে দুইটা পার্শ্ব থাকে। আমরা আহ, কোনো একটা ক্লাসে চূড়ান্ত হিসাব দেখিয়েছিলাম। ওখানে দুইটা পার্শ্ব থাকে, একটা পার্শ্ব হচ্ছে আপনার সম্পদ ও দায়ের পার্শ্ব, আর একটা পার্শ্ব হচ্ছে সরি, একটা পার্শ্ব হচ্ছে আহ, দায় ও মূলধন পার্শ্ব, আর একটা পার্শ্ব হচ্ছে সম্পদ পার্শ্ব। তাহলে এই দুইটা পার্শ্ব টাকার ফিগার আবার সমান হয়। হুম সমান হইলে বোঝা যায় যে ওই আর্থিক অবস্থাটা ঠিক আছে, বা অ্যাকাউন্টিং এর যে প্রসিডিউরস, এই প্রসিডিউরস মেনটেন করে হিসাবটা প্রস্তুত করা হয়েছে। তাহলে এই হিসাব সমীকরণের মাধ্যমে উদ্ধৃত পত্রের যে আপনার অবস্থা, এটা প্রকাশ করা বা বর্ণনা করার যে প্রক্রিয়া, এটাকে হিসাব সমীকরণ বলা হয়। এই সংজ্ঞাটা এই কথায় বলছে যে, যে সমীকরণের মাধ্যমে গাণিতিক উপায়ে, খেয়াল করেন, গাণিতিক উপায়ে মোট সম্পত্তি সমান, তাহলে মোট কথা এখানে একটা একটা হলো মোট সম্পত্তি, শেষ, এতটুকু কথা শেষ। পরে বলতেছে সমান, মানে এখানে সমান চিহ্ন দিলাম। মোট দায় যোগ মালিকানা তহবিল, তাহলে মোট সম্পত্তি সমান মোট দায় যোগ মালিকানা তহবিল। এটা যখন গাণিতিক প্রক্রিয়া প্রকাশ করা হয়, তখন সেটাকে হিসাব সমীকরণ বলে। এই প্রশ্নটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা ব্রিফ কোশ্চেনের জন্য আসতে পারে, অথবা 5 নম্বরের কোশ্চেনের জন্য আসতে পারে, যে হিসাব সমীকরণ জিনিসটা কি। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে যে সমীকরণের মাধ্যমে গাণিতিক উপায়ে মোট সম্পত্তি সমান মোট দায় যোগ মালিকানা তহবিল সমান হয়, তাকে হিসাব সমীকরণ বলে। সংক্ষিপ্ত ভাবে যদি বলা হয়, এ সমান সমান এল প্লাস ও ই। এ মানে হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ। এটা সমান সমান কি, এই যে অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ। হুম এটা সমান সমান কি থাকবে? লাইবিলিটিস। এল এতে লাইবিলিটিস, ও ইতে মানে ওনার্স ইকুইটি। লাইবিলিটিস মানে হচ্ছে দায়, আর ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি স্বাভাবিক সেন্সে চিন্তা করেন, ব্যবসা প্রতিষ্ঠানটাকে আপনি ইন্ডিভিজুয়াল চিন্তা করেন, আলাদা একটা সত্তা চিন্তা করে দেখেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কারা পাবে? ব্যবসা প্রতিষ্ঠানের যত সম্পত্তি আছে, এই সম্পত্তি দুইটা পক্ষ পাবে। একটা হচ্ছে মালিক নিজে, মানে যে ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে তুলছে সে, আর একটা হচ্ছে বিভিন্ন কারণে বহির পাওনাদার থাকতে পারে, যেমন ব্যাংক থেকে ঋণ নেওয়া থাকতে পারে, কিংবা বাকিতে পণ্য ক্রয় করা থাকতে পারে, তাহলে ওই পাওনাদাররা পাইতে পারে। এটাকে লাইবিলিটিস বলা হয়। বাহিরের যে পাওনাদার, এদেরকে লাইবিলিটিস বলা হয়। আর ঘরের ভিতরে মানে মালিক যেটা পাবে, সেটাকে ওনার্স ইকুইটি বলা হয়। এই দুইজনে মিলে যা পাবে, তাই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বলছে যে, সংক্ষিপ্ত আকারে এ সমান সমান এল প্লাস ওই কে হিসাব সমীকরণ বলে। এ সমান সমান এল প্লাস ওই, এটি হিসাব সমীকরণের সূত্র। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে হিসাব সমীকরণ কি যদি আসে, তাহলে আপনি লিখে দিবেন এ সমান সমান এল প্লাস ওই, শেষ। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু আছে, সেটা হচ্ছে তার সম্পদ। এই সম্পদটা কার কার হতে পারে? হবে মালিক নিজের, যেটাকে ওনার সিকিউরিটি বলা হয়। আর হচ্ছে মালিক ছাড়া অন্য কারোর যদি পাওনা থাকে, সেটাকে বলা হয় লাইবিলিটিস। তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণ, এ সমান সমান এল প্লাস ওই। ওকে, ফাইন। এই সূত্র অনুসরণ করে অঙ্ক করতে হয়। এই সূত্রের মাধ্যমে অঙ্ক করতে হলে, এ মানে অ্যাসেটস মানে সম্পত্তি কি, এল মানে লাইবিলিটিস কি, আর ও ইতে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব কি, এগুলো সম্পর্কে বিশদ ধারণা থাকা উচিত। একটু এখানে বিশদ ধারণা আমি দিয়ে দিয়েছি। সম্পত্তি কি? যেসব জিনিসপত্র প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়, সেসব জিনিসপত্র গুলোই মূলত সম্পদ। তাহলে আপনি ব্যবসা দিয়েছেন ফার্নিচারের, আপনার ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠানে একটা কম্পিউটার আছে, ফার্নিচারটা আপনার জন্য এখানে সম্পদ না। ফার্নিচারটা আপনার জন্য হচ্ছে পণ্য, যে পণ্যের ব্যবসা আপনি করতেছেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানে একটা কম্পিউটার আছে বিভিন্ন হিসাব কিতাব রাখার জন্য বা প্রয়োজনীয়, কম্পিউটারটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। বুঝতে পেরেছেন?
বা ওই ব্যবসা প্রতিষ্ঠান, আহ, আপনি আপনি কি করলেন, ওই যে ব্যবসা প্রতিষ্ঠান যেখানে দিলেন আপনি একটা বিল্ডিং করে নিলেন প্রথমে, হ্যাঁ, তাহলে ওই বিল্ডিংটা বা দালান কোঠাটা হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। এই যে আসবাবপত্র, কল কবজা, দালান কোঠা, ব্যাংক জমা একটা সম্পদ, নগদ অর্থ, এগুলো হচ্ছে সম্পদ। আর দায় সমূহ কি দেখেন, লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হচ্ছে মূলত প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের মালিক প্রথম ও দ্বিতীয় পক্ষ। এই যে দেখেন, যে কথাটা আমি এতক্ষণ বর্ণনা করার চেষ্টা করেছিলাম, এটা এখানে আবার লেখা আছে, দেখা যায়, দেখাই দিচ্ছি। তো মূলত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের মালিক একজন হচ্ছে প্রথম পক্ষ, আর প্রতিষ্ঠানের আহ, প্রতিষ্ঠান হচ্ছে প্রথম পক্ষ আর প্রতিষ্ঠানের মালিক হচ্ছে দ্বিতীয় পক্ষ। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী ব্যাংক ঋণ কিংবা বাকিতে পণ্য ক্রয় করা সংগঠিত হয়ে থাকে। সেই সব কারণে প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষ সৃষ্টি হয়। বুঝতে পেরেছেন? প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের দাবিকে মূলত দায়ী বলা হয়। তাহলে দায়ীটা হচ্ছে তৃতীয় পক্ষ যা কিছু পাবে সেটা হচ্ছে দায়ী, যা একটি নির্দিষ্ট সময় সে অর্থ পরিশোধ করতে হবে। এই দায়ীটা কিন্তু পরিশোধ করতে হবে, তাই না? যেমন ঋণ, ব্যাংক ঋণ, পদেয় হিসাব, কর্য ইত্যাদি, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের দায়ী। মালিকানা সত্ত্ব জিনিসটা কি, এটা আমরা একটু দেখি। গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাই মালিকানা সত্ত্ব। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আছে সেখান থেকে তৃতীয় পক্ষের যা কিছু আছে এগুলো যদি আপনি বাদ দেন, তাহলে যা কিছু থাকবে এটা হচ্ছে সব মালিকের। তাহলে এটা কি মালিকানা সত্ত্ব বলা হয়। সহজভাবে বলা যায় মোট সম্পত্তির উপর প্রতিষ্ঠানের মোট স- সম্পদের উপর, মোট সম্পত্তির উপর প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর, কথাটা দুইবার চলে আসছে না, এখানে এটা কেটে দিই। প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলা হয়। প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যে দাবি সেটা কি মালিকানা সত্ত্ব বলা হয়। এরকম একটা হতে পারে মূলধন। ধরেন আপনি একটা চার দোকান দিতে গেলেন, হ্যাঁ, আপনি না, ধরেন আমি একটা চার দোকান দিলাম, তাহলে আমি যে টাকাটা নিয়ে ব্যবসাটা শুরু করলাম, এটা হচ্ছে আমার মূলধন। মানে আমি ধরেন 5 লাখ টাকা নিয়ে ব্যবসাটা শুরু করলাম, ভালো একটা উন্নত মানের কফি শপ দিলাম আর কি, বা ওখানে উন্নত মানের আদা চা, রং চা পাওয়া যায়। তাহলে আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি ব্যবসাটা শুরু করলাম। এই 5 লক্ষের মধ্যে 2 লক্ষ আমি কারো কাছ থেকে, আমার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে নিলাম। তাহলে এখানে আমার মূলধন হচ্ছে আপনার, যেটা আমার সেটা হচ্ছে কত, 3 লক্ষ টাকা। আর 2 লক্ষ টাকা যে ঋণ করে আনছি ওটা কিন্তু মূলধন না, সেটা হচ্ছে ঋণ। সেটাও দায়ী, ব্যবসা প্রতিষ্ঠানটার জন্য দায়ী, হ্যাঁ, সেটা হচ্ছে ঋণ। তাহলে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে মালিকের যা পাওনা, হ্যাঁ, তৃতীয় পক্ষ ব্যতীত যা কিছু থাকবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের একটা উদাহরণ হচ্ছে মূলধন। সাধারণত মূলধন, হ্যাঁ, মূলধনটা মালিকা মালিক সরবরাহ করে থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে। মালিকানা তহবিলের এই মূলধনটা গঠিত হয় কিভাবে? মালিকানা তহবিলের সঙ্গে 4টি বিষয় সম্পৃক্ত। 4টা বিষয় কি কি? আয়, ব্যয় বা খরচ, মালিকানা, মালিক কর্তৃক বিনিয়োগ, আর মালিক কর্তৃক উত্তোলন। এই 4টা জিনিস আমি একটু বলি, শব্দগুলা বারবার কিন্তু আসবে রেওয়ামিল চূড়ান্ত হিসাব প্রস্তুত করার জন্য, বা আপনার জীবনে আপনি অনেকবার পাবেন। আয় জিনিসটা কি? ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আয় হয় তা মূলধনের সাথে এসে যোগ হবে, মানে তার মূলধনটা বাড়ায় দিবে। আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিই, আমি 5 লক্ষ টাকা নিয়ে ইনভেস্ট করি, আমি ব্যবসা প্রতিষ্ঠানটা দিলাম, বছর শেষে আমার লাভ হয়েছে 2 লক্ষ টাকা। তাহলে এখন আমার মূলধন হয়ে গেছে কত, 7 লক্ষ টাকা। ইফেক্ট করতেছে কোথায়? এসে মূলধনে। এখন ধরেন ব্যয় বা খরচ, এটাও ইফেক্ট করে কোথায়? মূলধন তহবিল এসে ইফেক্ট করে কিভাবে? ধরেন আমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, আমার লাভ হয়েছে 2 লক্ষ টাকা, আমার টোটাল দাঁড়াইছে 7 লাখ, এখান থেকে খরচ হয়ে গেছে আবার 1 লাখ। তাহলে খরচটা বাদ দিতে হবে, তাহলে এটি ইফেক্ট করতেছে কোথায়? মূলধন তহবিলে, রাইট? আচ্ছা, ধরেন আমি সারা বছর ব্যবসা করলাম, 5 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছিলাম, সারা বছর লাভ হয়েছে 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আমার থাকে 6 লাখ। এখান থেকে আবার আমার ছেলের স্কুলের বেতন দিলাম আমি, ধরেন, হ্যাঁ, 20,000 টাকা। তাহলে এটা আমার মালিক মালিক তুলে নিছে, হ্যাঁ, আমি তুলে আনছি। তাহলে এটা হচ্ছে, সরি, এখানে কি হচ্ছে, মালিক কর্তৃক বিনিয়োগ। হম, ধরেন সারা বছর আমি ব্যবসা করলাম 5 লক্ষ টাকা মূলধন নিয়ে, হ্যাঁ, 2 লক্ষ টাকা লাভ করলাম, 7 লক্ষ টাকা দাঁড়াইলো। এর মধ্যে 1 লক্ষ টাকা খরচ করলাম, থাকে 6 লক্ষ টাকা। এখন আমি দেখলাম আমি ব্যবসা প্রতিষ্ঠানের পরিধিটা আরো বাড়াইতে হবে, আমি কি করলাম, হ্যাঁ, আরো 5 লক্ষ টাকা নতুন করে বিনিয়োগ করলাম। তাহলে আমার এখন মূলধন তহবিলটা দাঁড়ায় গেছে 11 লক্ষ টাকা। হুট করে 2 মাস যাইতেই আমার টাকার প্রয়োজন, আমার পারিবারিক খরচে, বা আমি একটা জমি কিনছি, হ্যাঁ, আমার ধরেন 50,000 টাকা প্রয়োজন। তাহলে 11 লক্ষ টাকা থেকে অনেক সময় আমি তুলে, মানে মালিক তুলে নিয়ে আসতে পারে, মালিক মূলধন থেকে প্রয়োজনে, তার প্রয়োজনে তুলে নিয়ে আসতে পারে। তাহলে আমি 50,000 টাকা তুলে নিয়ে আসলাম, তখন এটাকে বলা হয় মালিক কর্তৃক উত্তোলন। উত্তোলন করলে মূলধনটা কমে যাবে। তাহলে এখানে কি পাইলাম আমরা? আয় এবং মালিক কর্তৃক বিনিয়োগ,
এটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। মূলধন তহবিলটা কিভাবে গঠিত হয়েছে? আয় হয়েছে, আমার মূলধন বেড়ে গেছে, মানে মূলধনটাকে বাড়ায় দেয় মালিক কর্তৃক বিনিয়োগ। নতুন করে আমি টাকা দিচ্ছি যখন ব্যবসার পরিধিটা বাড়ানোর জন্য, তখন আমার মূলধন ফান্ডটা, মানে মূলধন তহবিলটা বেড়ে গেছে। তো ব্যয় ও খরচ আর হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন, এই দুইটা বিষয় মূলধনটাকে কমায় দেয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আয় ও মালিক কর্তৃক বিনিয়োগ মূলধন তহবিলটাকে বাড়িয়ে দিবে, ব্যয় বা খরচ অথবা মালিক কর্তৃক উত্তোলন করা হলে মূলধন তহবিলটাকে কমিয়ে দিবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আধুনিক বা হিসাব সমীকরণ ভিত্তিক নিয়মে সংক্ষেপে ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক নিয়ম কি? দেখেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি থাকতে পারে? সম্পদ থাকতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানে খরচ ব্যয় বা ক্ষতি হতে পারে, দায় হতে পারে, আয় হতে পারে, আর মূলধন থাকবে। সাধারণত এই 5 ধরনের হিসাব হয়। তাহলে এই হিসাবগুলা যখন আমরা সাধারণত করা হয়, আপনার শ্রেণীবদ্ধকরণ করা হয় বা খতিয়ানভুক্তকরণ করা হয়, তখন এই ডেবিট ক্রেডিট অনুযায়ী করা হয়। এটা কিরকম? সম্পত্তি যদি বৃদ্ধি পায় ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে এই যে টাকাটা বৃদ্ধি পাইলো, ওটা ডেবিট করে লিখতে হয়। সম্পত্তি হ্রাস পেলে, যে টাকাটা হ্রাস পেলো, এটা ক্রেডিট করে লিখতে হয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? খরচ ব্যয় বা ক্ষতি যদি বৃদ্ধি পায়, তাহলে টাকাটা ডেবিট করে লিখতে হয়। মানে খতিয়ানে দুইটা পার্শ্ব থাকে, একটা ডেবিট পার্শ্ব, একটা ক্রেডিট পার্শ্ব। তাহলে ডেবিট পার্শ্বের দিকে লিখতে হবে কখন? যখন খরচটা বৃদ্ধি পাবে। খরচের কোনো হিসাব দুই রকম হবে। ধরেন বেতন, বেতন হিসাব, হিসাবের হেডিং হচ্ছে বেতন হিসাব। তাহলে বেতন প্রদান, তাহলে খরচটা কি বৃদ্ধি পাইছে? হ্যাঁ। তাহলে ডেবিটের গড়ে টাকাটা লিখতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। কথাটা একটু মনে রাখতে হবে। এগুলা হিসাব বিজ্ঞানের, মানে এগুলা নিয়ে হিসাব বিজ্ঞানে কাজ করা হয়। আয় বা লাভ বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এটার মানেটা কি? ধরেন বিক্রয়, আমি কথাটা বললাম বিক্রয়, বিক্রয় হচ্ছে একটা আয় হিসাব। বিক্রয় 5 লক্ষ টাকা। তাহলে খেয়াল করেন, আপনি মনে মনে চিন্তা করেন, বিক্রয় 5 লক্ষ টাকা, আপনি সেন্সে চিন্তা করেন। তাইলে সারা বছরে তো প্রতিদিনই বিক্রয় করা হয়, এখন আজকে একটা এন্ট্রি আপনি হিসাব করতেছেন বিক্রয় 5 লক্ষ টাকা। তাহলে কি? বিক্রয়টা হচ্ছে একটা আয় হিসাব, আয়। এর মাধ্যমে তো মানে সাধারণত কি হয়, আয়ের উৎপত্তি হয়। এই জন্য এটাকে একটা আয় হিসাব বলা হয়। তাহলে বিক্রি করছেন, আয়টা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে বিক্রয় কি হবে? ক্রেডিট। বুঝতে পেরেছেন? কল কবজা, আমি যদি বলি কল কবজা, এটা একটা হিসাব। আপনার আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া অনুযায়ী একটা হিসাব আছে কল কবজা নামে। তাহলে কল কবজা ধরেন আগে আছে 5 লক্ষ টাকা, নতুন করে আর 2 লক্ষ টাকা কল কবজা আনছেন। তাহলে হিসাবের খাতায় অ্যাকাউন্টেন্ট কি লিখবে? কল কবজা, সম্পত্তি বৃদ্ধি পাইছে। তাহলে কোন দিকে লিখবে টাকাটা? কল কবজা। কল কবজা ঘরের দুইটা টাকার ঘর থাকবে, একটা ডেবিট দিকে, একটা ক্রেডিট দিকে। তাহলে এই টাকাটা কোথায় লিখবে? ডেবিট দিকে লিখবে। এই কথাটা এখানে বলছে আর কি। যে আমি যদি বলি ক্রয়, ক্রয় মানে হচ্ছে ধরুন আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছেন, প্রতিদিন যে খরচ হয়, এর মধ্যে একটা হচ্ছে ক্রয়। আপনি পণ্যদ্রব্য কিনে আনতে হয়, যে খরচ করতেছেন না? আচ্ছা, তাহলে এখন ধরেন ক্রয় 1 লক্ষ টাকা। তাহলে এটা খরচ, খরচটা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে কি হবে? ক্রয়টা কি হবে? যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্রয় ডেবিট। দেখেন, এটা বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, এটি বুঝতে একটু সময় লাগবে। আপনি ওভারনাইট এটা বুঝে ফেলতে পারবেন না। তবে এই কনসেপ্ট আপনি ধরার চেষ্টা করেন। আচ্ছা, আমি যদি বলি একটা মজুরি, আপনাকে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে এটা কি হিসাব, মানে মজুরি একটা হিসাব। তাহলে এটা কি? সম্পদ, নাকি খরচ, নাকি দায়, নাকি আয়, নাকি মূলধন? এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মানে আপনি যদি এটা আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে তো সঠিকভাবে এটা লিপিবদ্ধ করতে পারবেন না। আচ্ছা, মজুরি আমি বললাম, সাথে সাথে আপনার কনসেপ্ট এটা কিন্তু নাড়া দিচ্ছে যে এটা একটা খরচ, রাইট? এটা খরচ। এটা কি হচ্ছে? মজুরি। মজুরি আজকে ঘটছে, আজকে ঘটছে। মজুরি প্রতিনিয়তই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতেছে। তাহলে আজকে যে মজুরিটা ঘটছে, মজুরিটা কি কোথায় যাবে? মজুরির যে হিসাব আছে ওই হিসাবটাতে। তাহলে এটা একটা খরচ, খরচটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে না? মজুরি কালকে পর্যন্ত মজুরি ছিল ধরেন 50,000 টাকা, আজকে 5,000 টাকার মজুরি হয়েছে।
তাহলে আগের 50,000 থেকে এখন 55,000-এ চলে আসছে, তাহলে খরচটা বৃদ্ধি পাইলো না? বুঝতে পেরেছেন বিষয়টা? এটাই বলা হচ্ছে আর কি, যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট, খরচ বা ব্যয় বা ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট। এটা বুঝতে একটু সময় লাগবে। আপনারা ওই এক সপ্তাহ জুড়ে এটা কিন্তু পড়বেন। আয় বা লাভ বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট। আইটি পরীক্ষায় সরাসরি হিসেব বিজ্ঞানের উপর প্রশ্ন আসবে কিন্তু 10 মার্কস, এর বেশি কিন্তু আসবে না। কিন্তু কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, কনসেপ্ট, আপনি এই কনসেপ্ট, এই যে দেখেন এখানে বলা আছে কি, আধুনিক বা হিসাব সমীকরণ ভিত্তিক নিয়মের সংক্ষেপে ডেবিট ক্রেডিট আধুনিক নিয়ম। আধুনিক নিয়মে হিসাবের যে আপনার ইফেক্টটা এটা কিরকম হয়। আচ্ছা, আপনি 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 আপনার দিয়ে চিন্তা করেন। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আপনি, অ্যাকাউন্টেন্ট, নিজেকে অ্যাকাউন্টেন্ট হিসেবে চিন্তা করেন ব্যবসা প্রতিষ্ঠানে কি ঘটলো। ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় করলো আজকে, ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের খরচ, কালকে পর্যন্ত ক্রয় ছিল ধরেন 20 লক্ষ টাকা, আজকে নতুন করে আরো 5 লক্ষ টাকা ক্রয় করছে। ক্রয়টাকে একটা খরচ না, প্রতি দৈনন্দিন খরচ এটা ওই ওই ব্যবসা প্রতিষ্ঠানটার জন্য। তাহলে গতকালকে পর্যন্ত 20 লক্ষ ছিল, আজকে 50,000 টাকার ক্রয় হলো, তাহলে কি খরচটা বৃদ্ধি পেলো না? খরচ অথবা ব্যয় বা ক্ষতি একই কথা। তাহলে এই যে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে এটা কি, তাহলে ক্রয়টা কি হবে, ডেবিট হবে না? মানে সেন্সটা ধরার চেষ্টা করেন, এখানে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার ধরে ফেলতে পারেন তাহলে আর জীবনেও বলবেন না। বুঝছেন না? ধরেন আপনার ব্যাংক লোন আছে 5 লক্ষ টাকা, অলরেডি লোন আছে, গতকালকে পর্যন্ত ছিল, আজকে নতুন করে আরো 1 কোটি টাকার লোন নিলেন, তাহলে ব্যাংক লোনটা এখানে বৃদ্ধি পেল না? তাহলে এটা ব্যাংক লোন, আপনি যখন আপনার হিসাবের খাতায় লিখবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট যখন হিসাবের খাতায় ব্যাংক লোন কথাটা লিখবে, হিসাবভুক্ত করবে, তখন এটা টাকাটা লিখবে কোন করে, ব্যাংক লোন। এটা একটা দায় না? বাহিরের দায় হলে কি, এটা একটা একটা ব্যবসা প্রতিষ্ঠানে তো দুই ধরনের দায় হয়। দায় হচ্ছে আপনার মালিকের পাওনা থাকতে পারে, এটা হচ্ছে বাইরের পাওনা থাকতে পারে। তাহলে এখন এখানে দায়ের বিষয়টা বলা হচ্ছে যে দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। তাহলে টাকাটা কোন ঘরে হবে? আপনি কিসের টাকা, আপনি যে হিসাবটা সংরক্ষণ করতেছেন, আপনার হিসাবের খাতাটার কথা বলতেছি আমি। ওখানে একটা ডেবিট পার্শ্ব থাকবে, একটা ক্রেডিট পার্শ্ব থাকবে। যদি আপনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব মেনটেন করেন। হিসাব মেনটেন যদি আপনি না করেন সেটা তো ভিন্ন বিষয় বা ভিন্ন কৌশল। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কোথায় ব্যবহার করা হবে? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য হিসাব বিজ্ঞানের মেথড অনুযায়ী হিসাব তৈরি করতে হবে। তাহলে আমি এই জিনিসটা বলতেছি, যে যে ব্যাংক লোন হলো, তাহলে দায়টা বৃদ্ধি পাইছে, তাহলে টাকাটা কোন করে হবে, ব্যাংক লোন। টাকাটা ক্রেডিট ক্রেডিট করে হবে বৃদ্ধি পেলে, কারণ ব্যাংক লোন পরিশোধ হয়েছে। তাহলে কি, এই টাকাটা ডেবিট করে চলে যাবে। এই হলো ব্যাপার। তাহলে এই 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 সেন্সিবিলিটিটা আপনি এরকম মনে হচ্ছে ধরেও হারায় ফেলতেছেন না। এটা বুঝতে একটু সময় লাগবে, একটু সময় করে এই এই সেন্সটা পড়বেন। এটাকে হিসাব সমীকরণ বলে। এই সমীকরণের উপর, মানে সমীকরণের অ্যাপ্লিকেশনের উপর টোটাল হিসাব বিজ্ঞানটা আসলে প্রতিষ্ঠিত। কারণ বছর শেষে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা হয়, এই আর্থিক অবস্থাটা হিসাব সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। হিসাব হিসাবে আপনার ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা সহজ ফর্মুলা দিয়ে দিই এটা দ্বারা। এটা হচ্ছে আধুনিক, মানে আধুনিক যে হিসাব সমীকরণটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন। এখন এটা দ্বারাই করা হয়। তো এর আগে এটা ছিল না। হ্যাঁ, এর আগে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতো, বা তারও আগে, এখনো ডেবিট ক্রেডিট নির্ণয় ওইটা ফর্মুলাটা প্রচলন আছে। হিসাব সমীকরণটা এখন প্রাধান্য পাচ্ছে বেশি, কারণ ওইটা নির্ভুলভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। আচ্ছা, ডেবিট ক্রেডিট নির্ণয় একটা স্বর্ণ সূত্র আছে, এটা আমি এখানে একটু আলোচনা করে দিয়েছি, এটা একটু দেখেন স্বর্ণ সূত্রটা কি। আচ্ছা, আমি এখানে
স্বর্ণ সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাব দুটি চিহ্নিত করে তাদের কোনটি কোন শ্রেণীভুক্ত তা নির্ণয় করতে হবে। এরপর নিম্নের সূত্র অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ধারণ করতে হবে। তাহলে একটা লেনদেনে কি কি হিসাব আছে ওইটা প্রথমে নির্ধারণ করতে হয়। এরকম যেমন ক্রয়টাই আমি বলি, খেয়াল করে, একটা লেনদেন ঘটছে একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, ক্রয় ক্রয় 5,000 টাকা, তাহলে এটার ভিতরে দুইটা পক্ষ জড়িত, দুইটা পক্ষকে ফাইন্ড আউট করতে হবে। এটাই বলছি এখানে দুটি, ওই যে প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাব দুটি চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা লেনদেনের মধ্যে দুইটা হিসাব আছে। ক্রয় 5,000 টাকা, তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে দেখে, ক্রয় করছি, তাহলে ক্রয় হয়েছে, ক্রয় কিসের মাধ্যমে করা হয়েছে, হয়তো বা নগদ টাকার মাধ্যমে করা হয়েছে। তাহলে এখন ক্রয় করলে আপনি পাইছেন, পণ্য পাইছেন, আবার দিছেন কি, টাকা। এখানে এই এই দুইটা পক্ষ, যে দুইটা পক্ষ আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এই দুইটা পক্ষ ফাইন্ড আউট করতে হবে। প্রত্যেকটা আর্থিক ঘটনার মধ্যেই দুইটা পক্ষ থাকে, এই দুইটা চিহ্নিত করতে হবে। দুইটা চিহ্নিত করার পরে এখানে কোন কোন হিসাবগুলো হইতে পারে দেখেন। ব্যক্তিবাচক হিসাব, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন হলে যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করে তাহলে ডেবিট, আর সুবিধা প্রদান করে তাহলে ক্রেডিট হবে। এই কথাটা একটু বোঝার চেষ্টা করুন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন হলে যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান, ধরেন আপনার প্রতিষ্ঠান, আপনি নিজে একটা প্রতিষ্ঠান, তাহলে আপনি কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে একটা লেনদেন করছেন, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানটা হয় আপনার কাছ থেকে সুবিধা নিছে, নাহলে আপনাকে দিছে। ব্যাপারটা এটাই না? আচ্ছা, তাহলে এই কথাটাই বলছি এখানে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন হলে যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করে, তাহলে সুবিধা সে যদি গ্রহণ করে, খেয়াল করেন, আপনার কাছ থেকে সে নিয়ে নিছে সুবিধা, তাহলে সুবিধা গ্রহণ করলে তাহলে ডেবিট, সুবিধা প্রদান করি তাহলে ক্রেডিট হবে। খেয়াল করছেন? ব্যক্তিবাচক হিসাবগুলোর ক্ষেত্রে যদি যে সুবিধা গ্রহণ করে সে ডেবিট, আর যে প্রদান করে সে এখানে ক্রেডিট। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, সম্পত্তিবাচক হিসাব, লেনদেনের মধ্যে ব্যবসায় কোনো সম্পত্তি আসলে উক্ত হিসাব ডেবিট, কোনো সম্পত্তি ব্যবসা থেকে চলে গেলে তা ক্রেডিট হবে। তাহলে আসবাবপত্র কয় 5,000 টাকা, তাহলে আসবাবপত্র ডেবিট। এ বাবদ কি চলে গেছে, একটা সম্পত্তি মানে নগদ টাকা চলে গেছে, নগদ ক্রেডিট। বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। এই জিনিসটা একটু ধরার চেষ্টা করেন, এটা এটা সহজে বুঝবেন। সম্পত্তি আইছে, ধরেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে একটা সম্পত্তি কিনছেন, মেশিনারি ক্রয় 50,000, তাহলে আইসে কি, আইসে একটা সম্পত্তি, গেছে আর একটা সম্পত্তি, নগদ কিন্তু একটা সম্পত্তি। কি নামে আইছে, মেশিনারি নামে আইছে 50,000 টাকা, নগদ নামে গেছে। তাহলে এই কথাটা এখানে বলছে, লেনদেন ব্যবসায় কোন সম্পত্তি আসলে উক্ত হিসাব ডেবিট, আর কোন সম্পত্তি ব্যবসা থেকে চলে গেলে ওই হিসাব নামে ক্রেডিট হবে। তাহলে মেশিনারি করে 50,000 টাকা, মেশিনারি ডেবিট 50,000 টাকা, নগদ ক্রেডিট 50,000 টাকা। আরেকটা হচ্ছে স্বর্ণ, ডেবিট ক্রেডিট ইউনিয়নের স্বর্ণ সূত্র বলা হয় তিনটা ধাপকে। নামিক হিসাব, ব্যবসায়ের সমস্ত ব্যয় খরচ বা ক্ষতি সংক্রান্ত হিসাব ডেবিট। এই এক কথা এখানে বলে দিছি, সমস্ত খরচ বা ক্ষতি হিসাব যেগুলা, এগুলো হচ্ছে ডেবিট। আর আয় বা লাভ সংক্রান্ত হিসাব এটা হলো ক্রেডিট। তাহলে বিক্রয় কিন্তু একটা আয়, তাহলে বিক্রয় কি হবে, ক্রেডিট। বুঝতে পেরেছেন বিষয়টা? ডেবিট ও ক্রেডিট নির্ণয়ে উপরোক্ত বিষয়াবলী সুস্পষ্ট এবং যথাযথভাবে অনুসরণ করা হয়, তাই উক্ত নিয়মাবলীকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্র বলা হয় বা গোল্ডেন রুল বলে। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। গোল্ডেন রুলটা কি হিসাব বিজ্ঞান? এটা হচ্ছে হিসাব সমীকরণ, আর একটা হচ্ছে স্বর্ণ সূত্র। হিসাব সমীকরণের মাধ্যমে মানে আধুনিক উপায়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়, আর স্বর্ণ সূত্রের মাধ্যমে এটা সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংকলনে দুইটি পক্ষ থাকে, একটি পক্ষ ডেবিট, অন্য পক্ষ ক্রেডিট। প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে সমপরিমাণ অর্থ ডেবিট এবং ক্রেডিট করতে হয়। ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্রটি এইভাবে বর্ণনা করা যায়। আরো সহজভাবে যদি বলি, ব্যক্তিবাচক হিসাব যদি হয় সেটা গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। রহিম করিমকে প্রদান করলো 500 টাকা। খেয়াল করেন এখানে একটা উদাহরণ আমি একটু স্পষ্টভাবে বলে দিই। রহিম করিমকে প্রদান করলো 500 টাকা, তাহলে গ্রহণ করলো কে? হ্যাঁ, নিতে বের করেন। রহিম করিমকে প্রদান করলো 500 টাকা, গ্রহণ করলো কে? তাহলে করিম গ্রহণ করলো, করিম ডেবিট, দাতা কে? রহিম, রহিম ক্রেডিট। বুঝছেন বিষয়টা?
ব্যক্তির ক্ষেত্রে আপনি এটা ব্যক্তিবাচক হিসাব যেগুলো। সম্পত্তিবাচক হিসাব, সম্পদ আসলে ডেবিট, সম্পত্তি গেলে ক্রেডিট। বুঝছেন না? আসবাবপত্র কয় 5,000 টাকা, তাহলে আসবাবপত্র একটা সম্পদ আসছে, আসবাবপত্র ডেবিট। আবার আসবাবপত্র কি বাবদ পাইছেন? নগদ বাবদ, তাহলে নগদটা চলে গেছে, নগদ একটা সম্পদ, নগদ সম্পত্তি চলে গেলে ক্রেডিট। ব্যয় খরচ এবং ক্ষতি ডেবিট, আয় ও লাভ ক্রেডিট। ক্রয় করলেন, পণ্য ক্রয়, এটা একটা খরচ বা ব্যয় হিসাব, তাহলে ক্রয় ডেবিট। রেখা কি বাবদ ক্রয় করছেন? নগদে ক্রয় করছেন, একটা সম্পদ চলে গেছে, তা নির্গত হয়েছে সম্পদ। বুঝছেন? তাহলে নগদ ক্রেডিট। বিক্রয় করলে কি হয়? আয় হয়, তাহলে বিক্রয় ডেবিট, সরি বিক্রয় ক্রেডিট হবে। হ্যাঁ, যেহেতু আয় বা লাভ হলে ক্রেডিট বৃদ্ধি পেলে। তাহলে কি বাবদ বিক্রয় করছেন? নগদ বাবদ, তাহলে নগদ ডেবিট। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে নগদ ডেবিট হবে। এই আসেন এখন আমরা দেখি রেওয়া মিল। সবাই আছেন নাকি বাইরে যেতেছেন? হিসেব কিন্তু একটু কঠিন লাগতেছে না? একটু মনোযোগ দিয়ে দেখেন, বিষয়টা কিন্তু সহজ। আমরা কিন্তু হিসাব বিজ্ঞানের যত থিওরি আছে সব এখানে জিস্ট আকারে নিয়ে আসছি। হ্যাঁ, বেসিক কথাগুলো একজন অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স ওরা স্টুডেন্ট যতটুকু জানে, হ্যাঁ, সেটার জিস্ট কিন্তু সে এভাবে মনে রাখে। এটা হচ্ছে এটার জিস্ট। এখানে যে জিস্টটা আমি তুলে ধরছি, এই জিস্টটা যদি আপনারা মানে বুঝেন বা মনে রাখেন, তাহলে একটা মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু হিসাব বিজ্ঞানের উপর তৈরি হয়ে যাবে। এখন আসেন রেওয়া মিল, যে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটার ইংরেজি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এই রেওয়া মিলের ছকটা কেমন? প্রথমে থাকবে ক্রমিক নং, এরপরে হিসাবের নাম, ওই যে খতিয়ান কইরা শ্রেণীবিন্যাস করে যে হিসাবগুলা পাওয়া গেছে এগুলো এখানে সিরিয়ালে লিখতে হবে। তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ও ক্রেডিট। এই যে খতিয়ান পৃষ্ঠা কেন লেখা হয়েছে? আপনি যে হিসাবের খতিয়ানটা সংরক্ষণ করতেছেন, ওখানে তো অনেকগুলা হিসাব। খতিয়ান একটা লেজার বই আছে না, ওখানে পৃষ্ঠা নাম্বার, এই পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখতে বলছে আর কি। যদিও এটা আহ, আপনার এই অঙ্কের ক্ষেত্রে লেখার দরকার নেই, কারণ এখানে খতিয়ান পৃষ্ঠা আপনি পাবেন না। অনিশ্চিত হিসাব জিনিসটা কি? আপনাকে রেওয়া মিল মিলাইতেই হবে, মিলবেই, দুই পাশ মিলবেই। যদি না মিলে, সাময়িক সময়ের জন্য অ্যাকাউন্টেন্ট সারাদিন বসে আসে রেওয়া মিল তৈরি করছে, সন্ধ্যা হয়ে গেছে, মিলতেছে না, মিলতে 5,000 টাকা কোনোভাবেই মিলতেছে না, কিন্তু আজকের ভিতরেই তাকে রেওয়া মিল প্রস্তুত করে এমডি কে দিতে হবে। তখন সে অনিশ্চিত হিসাব লিখে দিল 500 টাকা, লিখে রেওয়া মিলটা মিলাইলো। এটার জন্য অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়। রেওয়া মিলে দুই পার্শ্ব না মিললে সাময়িক সময়ের জন্য যে হিসাবের মাধ্যমে দুই পার্শ্ব সমান করা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। বুঝতে পেরেছেন? এতটুকু মনে রাখেন, অনিশ্চিত হিসাবটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটা ট্রাম আছে, এই জন্য ট্রামটা নিয়ে আসছি। হ্যাঁ, রেওয়া মিল এটা ব্যবহার করা হয়। আপনি অনেক চেষ্টা করেও রেওয়া মিল মিলাইতে পারতেছেন না, তার মানে এখানে অনিশ্চিত হিসাব হবে। বুঝতে পেরেছেন? এই অনিশ্চিত হিসাব যে লেখলেন, চূড়ান্ত হিসাব প্রস্তুত করার আগে কিন্তু অনিশ্চিত হিসাব বন্ধ করতে হবে। এই অনিশ্চিত রাখা যাবে না। এই জন্য অনিশ্চিত আহ, হিসাবটা ডিসকারেজ করি আমি। এটা এটা খুঁজে বের, ভুল খুঁজে অ্যাকাউন্টেন্টকে ভুল খুঁজে বের করতে হবে। তবে একদম জীবন সায়ান্নে যখন এসে পৌঁছে যা, সামান্য কিছু টাকা, এটা মানে এই মুহূর্তে এটা মেলানো যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আমার একটা রেওয়া মিলের শুদ্ধতা যাচাই করা প্রয়োজন হিসাবে, এমডি কে দিতে হবে বা একটা কার্যক্রমের জন্য। তখন একটা সাসপেন্ড অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব লিখে ওই রেওয়া মিলটা মেলানো হয়। রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট নির্ণয়। রেওয়া মিলের ডেবিট গড়ে বসে, মানে বুঝছেন, ওই যে এখানে দেখেন টাকার গড়, এই যে রেওয়া মিলের ছকে ডেবিট করে, এই যে এখানে কিন্তু হিসাবের নাম যে বেতন, এই যে খেয়াল করেন, বেতনটা এখানে লিখছি, তাহলে টাকাটা আমরা কোন করে লিখবো? এই যে ডেবিট করে লিখবো। এই কথাটা এখানে আমি ছকে দিয়ে দিচ্ছি, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে, এছাড়া উপায় নাই। বুঝছেন? হ্যাঁ, যেটুকু আলোচনা আজকে আমাদের ছিল, এই বক্সটা আমি একটু আলোচনা করে দিই, তাহলে আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে। রেওয়া মিলে ডেবিট করে বসে, মানে ওই ডেবিট করে মানে এই টাকাগুলাই ডেবিটের নিচে বসবে। কোন কোন ইয়েগুলা, এগুলা হিসাবের নাম। তাই আমি আলাদাভাবে উপরে হিসাব কোন কোন হিসাব হতে পারে লিখি নাই, কারণ এখানে আমরা রেওয়া মিল এটা শিখে ফেলবো এই জন্য। ভূমি একটা হিসাব, দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার হিসাব, প্রাপ্য নোট, নগদ সুনাম ইত্যাদি, এগুলো হচ্ছে হিসাবের নাম। এগুলো হচ্ছে সম্পত্তি হিসাব। তাহলে এখানে আপনি এটাও শিখে ফেলতে পারতেছেন যে কোনগুলা সম্পত্তি। বুঝতে পেরেছেন? তাহলে সকল প্রকার সম্পত্তি রেওয়া মিলের ডেবিট পার্শ্বে বসবে, মানে টাকাগুলা ডেবিটের করে বসবে। যাবতীয় খরচ যেমন ক্রয়, প্রারম্ভিক মজুত,
মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অফিস খরচ, অবচয়, কুরিন বাট্টা। আচ্ছা, ক্রয় যে একটা খরচ হিসাবে, এটা আমি কিভাবে শিখলাম? এই যে এটা আমি এখানে মুখস্থ করছি। হ্যাঁ, দেখছেন লিস্ট আমার চার্টে মুখস্থ আছে যে ক্রয়টা একটা খরচ হিসাব। আপনাকে ওটা মুখস্থ রাখতে হবে। অগ্রিম খরচ, অগ্রিম খরচ যত আছে এগুলা রেওয়া মিলের এই যে টাকাটা ডেবিটের করে বসবে, এখানে বসবে অগ্রিম খরচ। অগ্রিম খরচ কিরকম? অগ্রিম প্রদত্ত বেতন। আচ্ছা ধরেন একটা হিসাব তো 1 বছরের হয়, 30শে জুন ক্লোজিং ডেতে এসে এটা করা হয়। তাহলে 30শে জুনে এসে দেখা গেছে যে আপনার কর্মচারীকে আপনি 5,000 টাকা বেশি বেতন দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই 5,000 টাকা, এই টাকাটা তো আগামী বছর আপনি সমন্বয় করবেন। তাহলে এই বছরের হিসাবের ভিতরে এটা আপনি আনতে পারবেন না। এটা হয়ে যাবে অগ্রিম প্রদত্ত বেতন। তাহলে এটা এক ধরনের সম্পদ হয়ে রয়েছে আপনার জন্য সামনের বছরের জন্য। বুঝতে পেরেছেন? ভাড়া, এটা একটা খরচ, অগ্রিম ভাড়া খরচ যেটা। মজুরি ইত্যাদি অগ্রিম অর্থ প্রদান এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, এই জন্য এটা এগুলা সম্পদ হয়ে রয়েছে। তাহলে এগুলা কোন পাশে দিতে হবে? রেওয়া মিলের ডেবিট পাশে। প্রাপ্য আয় সমূহ, বিনিয়োগের প্রাপ্য সুদ। আপনি সুদ পাইয়ে গেছেন ব্যাংক থেকে, আপনি সুদ পাইছেন, সুদ এখনো আপনার হাতে আসে নাই, কিন্তু ব্যাংকে তো এটা জমে গেছে এই বছরের ভিতরে, তাই না? এই সুদটা কাউন্ট হবে, এই বছরের ভিতরে কাউন্ট হবে, কিন্তু আপনি এটা এখনো হাতে পান নাই। তাহলে এটা আপনার জন্য একটা সম্পদ হয়ে রইলো, আপনি তো পাবেন, নিশ্চিত হয়ে গেছে। তাহলে এটা ডেবিট পাশে দিতে হবে। প্রাপ্য কমিশন, মানে রিসিভেবল। প্রাপ্য ইংলিশটা হচ্ছে রিসিভেবল। প্রাপ্য বা রিসিভেবল জাতীয় যত শব্দ আছে এইগুলো আসলে মানে এক ধরনের সম্পদ, চলতি সম্পদ বলা হয় এগুলাকে। তাহলে এগুলা রেওয়া মিলের ডেবিট করে যাবে, এগুলাকে সম্পদ বিবেচনা করা হয়। বিক্রয়, ফেরত, উত্তোলন, পত্তন, ঋণ, এগুলা যাবে কোন পাশে? ডেবিট পাশে। এদিকে আসেন কি, রেওয়া মিলের ক্রেডিট করে কোনগুলা বসে? যাবতীয় দায়, যেমন পাওনাদার হিসাব, কেউ যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাহলে সে পাওনাদার। পদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, এগুলা মানে হচ্ছে দায়, এগুলা যাবে কোন পাশে? এগুলো যাবে ক্রেডিট করে। টাকা, এগুলার টাকা যাবে ক্রেডিট করে। যাবতীয় আয় ও লাভ সমূহ, যেমন বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, উপভাড়া, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, এগুলা যাবে ক্রেডিট পাশে। আচ্ছা, বিক্রয় যে একটা আয়, এটা আমি কিভাবে পেলাম? এটা আমি এখানে মুখস্থ করছি, এই যে বিক্রয় আয়, তাহলে আপনাকে ওটা মুখস্থ করতে হবে। হুট করে যেখানে পান আপনি বলে দিতে পারবেন এটা কোন ধরনের হিসাব। এখানে ক্লাসেসটা আমি দিয়ে দিছি, সব জায়গায় আপনার কাজে লাগবে, এটা মিলে কাজে লাগবে। আপনি যখন চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে যাবেন ওখানেও বুঝবেন যে কোনগুলা সম্পদ কোনগুলা খরচ। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় ধরেন একটা আয় সেবার আপনি দিয়ে দিছেন, টাকাটা এখনো পাননি, এটাকে বলা হয়, না সরি, বলে ফেলছি এখানে। অনুপার্জিত আয়, এখন উপার্জন হয়েছে না কিন্তু আয় হয়ে গেছে, টাকাটা পেয়ে গেছেন, কাজটা এখনো করেন নাই, এটাকে আনআর্নড রেভিনিউ বলে, আনআর্নড রেভিনিউ বা অনুপার্জিত আয়। যেমন অগ্রিম ভাড়া প্রাপ্তি, আপনি বাসা ভাড়া দিছেন বা একটা জিনিস ভাড়া দিছেন, টাকা পেয়ে গেছেন, 1 তারিখ নিয়ে নিছেন, এটা কিন্তু আপনার জন্য একটা দায়। এই যে অগ্রিম ভাড়া প্রাপ্তি, আমরা বাড়ি ভাড়া দেখছিলাম যে, তাহলে এটা কিন্তু এক ধরনের দায়। অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, আপনাকে বলছে যে ইনকাম ট্যাক্স ফাইলটা করে দেওয়ার জন্য, হ্যাঁ, আপনার টাকা 2,000 দিয়ে দিছে, আপনি কিন্তু ফাইল এখনো জমা দেন নাই, তাহলে আপনি কিন্তু টাকাটা আগে পেয়ে গেছেন, আজকের ডেটে পেয়ে গেছেন, এটা আপনার জন্য একটা দায় হয়ে রয়েছে এই বছরের জন্য, খেয়াল করে। যেদিন এইটা আপনি কাজটা সেবাটা প্রদান করে দিবেন, সেদিন আপনার জন্য এটা আয় হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু অনুপার্জিত আয়, আনআর্নড রেভিনিউ বলে, আনআর্নড রেভিনিউ যেটা আর্নড হয়নি এখনো। মুনাফা দ্বারা সৃষ্ট যদি কোনো সঞ্চিতি হয়, যেমন কুরিন সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এগুলো সাধারণত দায়, এগুলা ক্রেডিট পাশে যাবে। এগুলা বোঝার খুব মানে আপনার ডিপে ঢোকার দরকার না, আপনি মুখস্থ করবেন যেটা কোন পাশে যাবে, এটা ক্রেডিট পাশে যাবে, সঞ্চিতি শব্দটা। এরপরে ক্রয়, ফেরত, মূলধন, এগুলা যাবে ক্রেডিট পাশে। তাহলে আপনাকে এই লিস্টটা মুখস্থ করতে হবে, তাহলে আপনি রেওয়া মিল পারবেন। আগামী ক্লাসে আমরা রেওয়া মিলের সমস্যা এবং সমাধান দেখবো এবং চূড়ান্ত হিসাব দেখবো। কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাড়ির কাজ হিসেবে দিয়ে দিলাম। হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব চক্র কি, হিসাব চক্রের ধাপ সমূহ লিখুন, হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের বিশদ আলোচনা করুন, ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্রটি লিখুন, অনিশ্চিত হিসাব কি, রেওয়া মিলের 5টি ডেবিট ও 5টি ক্রেডিট দফা লিখুন। এতটুকুই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের দু একটা কোয়েশ্চেন নিয়ে আমাদের ক্লাস আজকে শেষ করে দেব। দেখি কি কোন জায়গায় বুঝছেন আর কোন জায়গায় বোঝেন নাই। দু একটা কোয়েশ্চেন নিলেই বোঝা যাবে যে আপনারা কতটুকু
বুঝতে পেরেছি, অনেকেই বুঝবেন, কারণ অনেকেই আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের কাছে তো এই বিষয়গুলা অনেক সহজ মনে হবে। হ্যাঁ, তারপর বিষয়টা জ্বালাও হয়ে গেল আর কি। ঠিক আছে, সবাইকে আমি আনমিউট করে দিই, একটু হ্যান্ড রাইজ করে কোশ্চেন করবেন। সবার কোশ্চেন আমি নিবো ইনশাল্লাহ। জি, কি কোশ্চেন করতে চাচ্ছেন একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, জেসমিন আপু, হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারেন। যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সরল সূত্র যেটা বলছেন আর রেওয়া মিলে ডেবিট ক্রেডিট সেম জিনিস নাকি? এক্স্যাক্টলি, ডেবিট ক্রেডিটের সব জায়গায় ইফেক্ট করবে, হিসাব শ্রেণী বিন্যাস কর্ম খতিয়ানে যে ইফেক্ট করবে, রেওয়া মিলে একই ইফেক্ট। রেওয়া মিলে যে ডেবিট ক্রেডিট শব্দটা আছে, জি। এখানেও তো ডেবিট ক্রেডিট বলা আছে। আবার আমরা যখন প্রথম একটা লেনদেন পাই, ওখানেও ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমেই একটা লেনদেন প্রথমে জাবেদাভুক্তকরণ করা হয়, সেই ধারা অনুযায়ী শ্রেণী বিন্যাস করা হয়, সেই ধারা অনুযায়ী সংক্ষিপ্তকরণ মানে রেওয়া মিলে এটার ইফেক্ট এসে পড়ে। বুঝতে পেরেছেন? একই জিনিস, একই দুই একই জিনিস, সেম একই জিনিস, জিনিস। রাইট 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 রাইট। কত মার্কের প্রশ্ন থাকবে হিসাব বিজ্ঞান থেকে? অঙ্ক আসবে, 10 মার্কসের অঙ্ক আসবে কনফার্ম। থিওরিও থাকবে? থিওরি হয়তো বা খুব ঢালাও ভাবে কঠিন কোনো থিওরি থাকবে না, 1-2 নাম্বারের যে কোয়েশ্চেন গুলা এগুলা থাকতে পারে। আহ, সব মিলিয়ে আপনি একটা অঙ্ক পাবেন নিশ্চিত 10 মার্কস, আর থিওরিটিক্যাল হয়তো বা 1-2টা ব্রিফ কোয়েশ্চেন থাকতে পারে, ওখানে কোনো ব্রড কোয়েশ্চেন হিসাব বিজ্ঞান থেকে থাকবে না। ওকে, বুঝতে থ্যাংক ইউ। পেরেছেন? ওকে, ঠিক আছে, এরপরে আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সবাই মোটামুটি একদম স্তব্ধ হয়ে গেছেন, একটু কঠিন লাগছে নাকি বিষয়টা? স্যার সাজেশন দিয়েন, স্যার সাজেশন। হ্যাঁ, সাজেশন দিয়ে দিব দিব সাজেশন দিব। মোটামুটি আমাদের যে ক্লাসগুলো তো শেষ পর্যায়ে আছে, এই প্রত্যেকটা ক্লাসের পড়া যদি আপনারা ক্লাস ওয়াইজ একটু শেষ করেন, সাজেশনটা জাস্ট খালি একটু রিভিশন দিলে কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জি, কোয়েশ্চেন করেন। মানে আমি কোশ্চেন নাই, একটা কথা আমার জানতে ইচ্ছে করতেছে আজকে। এই ক্লাস যে আপনি নিলেন, এই ক্লাস থেকে তো কেউ কোনো কোশ্চেন করতেছে না কেন? এটা আচ্ছা, এখানে এখানে এটা দুইটা বিষয় হতে পারে, যে জি জি। বিষয়টা অনেকের কাছে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, আপনারা তো হয়তো বা বিষয়টা এর আগে, যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের ওনারা তো আর এই বিষয়টা আসলে হয়তো এর আগে এই বিষয়ে ধারণা নাই, যে কারণে একটু কঠিন লাগতে পারে। এটা একটা ব্যাপার, আমার কাছে এটাই মনে হচ্ছে। আমি আশা করি যে আপনারা যদি এই ভিডিওটা দেখেন বারবার, তাহলে আরো সহজ হয়ে যাবে। আমি যে উপস্থাপনাটা যতটুকু এখানে নিয়ে আসছি শীটটাতে, আমার মনে হয় একটু সহজভাবেই দেখানোর চেষ্টা করছি আর কি। শাম ভাই, কি বলেন? না না না, এই ক্লাস নিয়ে কোনো নো ডাউট, মানে খুব মানে সুন্দর ছিল, আন্ডারস্ট্যান্ডেবল ছিল। বাট মানে আমার একটু কিউরিসিটি ছিল যে আজকে আমার সম্মানিত যারা ইয়ে আছেন, কেউ কোশ্চেন করতে না, সবাই হয়তো হিসাব বিজ্ঞানের এখানে মোটামুটি ভালোই বুঝেন আর কি। আমিও মোটামুটি বুঝি। তো যাই হোক, আচ্ছা আচ্ছা, এটাই। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, মামুন ভাই, আপনি কোনো কোয়েশ্চেন করতে যাচ্ছেন, বলেন। হ্যাঁ, মামুন ভাই, আপনি কি কোনো কোয়েশ্চেন করবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি জি, বলেন। স্যার ওই আমাদের পরীক্ষাটা কি জানুয়ারিতে হবে? শুনেন, পরীক্ষাটার এখনো তারিখ নির্ধারিত হয়নি। আমি শুরু থেকে একটা কথা বারবার বলে আসতেছি, যে এখনো তারিখ নির্ধারিত হয়নি। তারিখ নির্ধারিত হওয়ার আহ, হইলে পরে আমি জানাই দেব আপনাকে, আপনাদেরকে গ্রুপে বলে দিব যে পরীক্ষাটা কবে হবে। এখন একটা হয়তো বা একটা আন্দাজে আমি ডেট স্যার বলতে আমাদের চাচ্ছি না। ই রিটেনের উপর যে একটা ক্লাস নেবেন বলছিলেন, এটা কি করলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা তো নিবো, এবং ডেট ঘোষণা করছি আপনাদের গ্রুপে তো আমি দিয়েও দিছি। আগামী 4 তারিখ আমার, হ্যাঁ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন আপনি, এই কোয়েশ্চেনটা আমি এক্সপেক্ট করছিলাম আপনার কাছ থেকে। শুনেন, আগামী 4 তারিখ এবং 5 তারিখ আমরা ই রিটার্নের ক্লাস করব, প্র্যাকটিক্যালি রিটার্ন দেখবো। 4 তারিখ দেখবো আপনার একটা সরকারি কর্মচারী বা কর্মকর্তা কিভাবে ওনার
আইটা ই রিটার্নের মাধ্যমে সাবমিট করবেন, এই প্রক্রিয়া টোটাল প্রসিডিউরসটা দেখবো। আর 5 তারিখ দেখবো একজন ব্যাংকার এবং একজন বেসরকারি চাকরিজীবী কিভাবে একটা ই রিটার্ন সাবমিট করবে, সেটা আমরা 5 তারিখ দেখবো। 4 তারিখের ক্লাসটা আমি আমি নিব, আর 5 তারিখের ক্লাসটা আমার একজন কলিগ আছে, উনি দক্ষ আইটিতে বিশেষ করে, উনি ওই ক্লাসটা নিবে। তা আমার মনে হয় ই রিটার্নে আপনাদের যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ই, জি স্যার স্যার জি আর জি একটা বলেন। বিষয় একটু জি সেটা হচ্ছে, এটা কোশ্চেন না, এটা হচ্ছে আপনি ওই ক্লাসের ক্লাস শেষ হয়ে গেলে যে কোনো একদিন একটু শেষের দিকে, আমি এখনো রিটার্ন সাবমিট করিনি, যেহেতু 1 মাস সময় বৃদ্ধি করছে, এখনো সাবমিট করিনি। তো আচ্ছা আচ্ছা। ওই ই রিটার্নটা দেখবো, যদি মনে করি ই রিটার্ন কম্পারেটিভলি ইজিয়ার, তখন হ্যাঁ ই হ্যাঁ রিটার্নটা সাবমিট করব। আদারওয়াইজ আপনার যেটা আমরা ম্যানুয়ালি দিই, এটা এটা হ্যাঁ করব। কিন্তু আমি আসলে আপনার আজকে 17 নম্বর ক্লাস পর্যন্ত হ্যাঁ হ্যাঁ থিওরি বাদ দিলে, থিওরি তো জাস্ট মেমোরাইজিং ইস্যু। তো হ্যাঁ হ্যাঁ আপনার এই অন্যান্য যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো হয়তো দু একটা ট্যাক্সের জায়গায় প্রবলেম থাকতে পারে করতে গেলে, ট্যাক্সের হ্যাঁ অঙ্কে। হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে ওই রিটার্নের যে এই যে 10টা পেজ যেটা, হ্যাঁ হ্যাঁ এইটা আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি একটু সময় পান বা আমাদের ক্লাসের হুম, ফাঁকে কোন একটা সময় ওই পেজ ওয়াইজ আবার এটা একটু যদি দেখাই দিতেন, মানে 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 কোন কোন পেজে আমরা কি কি বিষয়গুলো ও, মানে লিপিবদ্ধ করব, জাস্ট এট এ আচ্ছা গ্ল্যান্স আবার একটু সময়টা যদি একটু দেখাই দিতেন, তাহলে আমার জন্য, স্পেশালি আমার জন্য একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর একটা মানে কোয়েশ্চেন অ্যারাইজ করেছেন আপনি, একটা প্রস্তাবনা দিয়েছেন। সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের তো যেহেতু পরীক্ষা একটু হয়তো বা ইদানিং হচ্ছে না, আর আমাদের ক্লাস তো একদম শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে, অসুবিধা নাই। প্রয়োজনে আমি আপনাদের সুবিধার্থে রিভিশন ক্লাস, 3-4টা রিভিশন ক্লাস নিব ওখানে, কোনো একটা থ্যাংক ইউ ক্লাসে। সো মাচ। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। জি কোনো জি একটা ক্লাসে, একটা রিটার্ন, এটাতে রিটার্নটা যেহেতু একটু টোটাল আয়কর আইনের একটা জিস্ট, আমরা জি যে জি পরীক্ষাটা জি দিব আইটিপি পরীক্ষা, টোটাল জিস্টটা কিন্তু আসলে এই রিটার্নটাতে আছে। রিটার্নটা ভালোভাবে বুঝতে পারলে আসলে অনেক কিছু শেখা হয়ে যাবে, তাই না? জি স্যার। স্যার অসুবিধা নাই। যেমন আপনি যেমন আমার ইনকামটা বেসিক্যালি শুধু স্যালারি থেকে, হয়তো আমি স্যালারি স্টেটমেন্টটা রেডি করতে পারবো। এখন কথা হচ্ছে স্টিল কিন্তু আমি এই জিনিসটা অ্যাফ্রেড, মানে আমি এখনো ভয় পাইতেছি যে আমি নিজেরটা, দিস ইজ ফার্স্ট টাইম, যে আমি নিজেরটা হ্যাঁ হ্যাঁ নিজে সাবমিট করতে পারবো কি না, এটা এখনো ভয় আচ্ছা আছে আমার ভিতর। কারণ ম্যাথ না, নিজের ক্যালকুলেশন করে ফেলছি, ওই হ্যাঁ হ্যাঁ পোস্টিংটা আমার এর জন্য একটু প্রবলেম হচ্ছে যে কোথায় কি লিখবো এটা। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ 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 আমি আছি ইনশাল্লাহ। আমাদের মূল ঘোষিত ক্লাসগুলো শেষ হোক, জি এরপরে জি। ইনশাল্লাহ এডিশনাল ক্লাসে আপনার এই বিষয়টা রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে ইউ। ওকে। হ্যাঁ আলম ভাই, আপনি কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন কি বলেন? জি নোমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমার আর কি দুইটা কোয়েশ্চেন ছিল। প্রথমটা হচ্ছে কি, যে আমাদের আপনি যে চূড়ান্ত হিসাব এবং যে রেওয়া মিলের কথাটা বললেন, আমাদেরকে চূড়ান্ত হিসাবটা একটু মানে আহ, জটিল মনে হয়েছে রেওয়া মিলের তুলনায়। তো গত পরীক্ষায় মানে 2017 সালের পরীক্ষায় তো রেওয়া মিল আসছিল। তো এবার হ্যাঁ কি রেওয়া মিল আসতে পারে না চূড়ান্ত হিসাব আসতে পারে? যেটা মানে আসার সম্ভাবনা বেশি থাকে ওইটা আমরা একটু বেশি প্র্যাকটিস করলাম, যাতে পরীক্ষায় আসলে দিতে পারি। আরেকটা আচ্ছা। কোয়েশ্চেন ছিল, ওই আগের ভাইয়াটা যে প্রশ্ন করছে ওনার সাথে, তো রিটার্ন দাখিলের ক্ষেত্রে ওই যে 10টা পেজের যে জায়গাগুলো ওইখানে, মানে ইয়ে ছাড়া, বেতন ছাড়াও যে আরো কিছু জায়গা আছে, যেমন ডিপোজিট কিংবা হ্যাঁ এই হ্যাঁ অন্যান্য সঞ্চয়পত্র, ওইটা সহ এই জিনিসগুলো কিভাবে আমরা করে এটা সাবমিট করতে পারি? ওই জিনিসগুলা যদি ওই যে যেটা বললেন ভাইয়া, যদি হ্যাঁ এক্সট্রা হ্যাঁ ক্লাসের মাধ্যমে একবার দেখা দেন আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ হবে। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আমি বলি। আপনার প্রথমটা কোয়েশ্চেনটা ছিল যে আহ, হিসাব বিজ্ঞানে যদি অঙ্ক আসে, এখানে আমি বলছিলাম বারবার যে রেওয়ামিল আর হচ্ছে চূড়ান্ত হিসাব, দুটা থেকে যে কোনো একটা অঙ্ক আসবে। কোনটা আসে সেটা আমি সরাসরি বলতে পারি না, তবে যদি কোয়েশ্চেনটা ইজি হয় তাহলে রেওয়ামিলটা আসবে। আমার কাছে মনে হয় যে রেওয়ামিলটা বেশি ইম্পর্টেন্ট, আপনারা এটাকে গুরুত্ব দিবেন। আর চূড়ান্ত হিসাব আসতে পারে, দুইটা বিষয় আমরা সমান গুরুত্ব দিয়ে পড়বো, দুইটার যে কোনো একটা টাইপের অঙ্ক আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় বিষয়টা ওই আমাদের তো ঘোষিত ক্লাস হচ্ছে 20টা ক্লাসেই আমি আগে প্রথমে নিই, তা না হলে কিন্তু আমার এই একাডেমির একটা বদনাম হয়ে যাবে যে না ক্লাস আমার এখানে, মানে যদি কোনো কারণে ক্লাসের হ্যাম্পার হয়ে যায় তাহলে তো মুশকিল। যে কারণে আমি তো শুরুতে ভয় পাইছিলাম, আমি যখন শুরু করি লোকজন বলছিল যে 15 দিন পরে পরীক্ষা হয়ে যাবে, আপনি এতগুলা ক্লাস দিলেন এই সেই এগুলা। হ্যাঁ,
আসলে আমি তো ব্যাপারটা আমি নিয়েই জেনে শুনে শুরু করছি যে মিনিমাম আমি 2 মাস সময় পাবো। যাই হোক, এখন আমরা ক্লাস শেষ পর্যায়ে আছি, ঘোষিত ক্লাসগুলো ইনশাল্লাহ শেষ হোক, এরপরে আমি যেহেতু আরো আমরা অনেকগুলা আমি আমি এখনো আশা করতেছি যে অন্তত পক্ষে 1 মাসের ভিতরে পরীক্ষাটা হওয়া মুশকিল। হ্যাঁ, 1 মাসের ভিতরে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা নাই যদি খুব তড়িৎ সিদ্ধান্ত না আসে আর কি বোর্ড থেকে। আরো বেশ কয়েকটা ক্লাস নিতে পারবো। ঘোষিত 20টা ক্লাস শেষ হোক, এরপরে কিভাবে রিটার্নের কোন পেজে কি কি আছে এটা নিয়ে একটা বিশদ একদিন ইনশাল্লাহ আমরা আলোচনা করব রিভিশন ক্লাসে। এবং অনেকেই তো আছেন আপনারা পরে ভর্তি হয়েছেন, আপনাদের তো প্রথম দিকে বেশ কয়েকটা ক্লাস মিস হয়েছে, ওই বিষয়গুলো তো আলোচনা করতে হবে রিভিশন ক্লাসে। ঠিক আছে। স্যার, ই রিটার্ন বিষয়ে একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ বলেন। ই রিটার্নে বিনিয়োগের ঘরে যার বিনিয়োগ নাই সে হ্যাঁ, কিছু না দিলে তো ওই ঘরটা ক্রস করতে দেয় না। শূন্য দিবেন। শূন্য না স্যার? হুম, হুম। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলি। হ্যাঁ, ক্রস করতে না দেওয়ার সুযোগ নেই, ক্রস করতে দিবে, সফটওয়্যার ভুল করে না। আপনি শুরুর দিকে যখন সিলেকশন করেন তখন রিপিট সিলেকশন করছিলেন, এই জন্য আপনাকে ক্রস করতে দিবে না। বুঝছেন বেশটা? আপনি যদি আপনার যদি রিবেট যদি আপনি সিলেকশন করে রাখেন তাহলে না আপনাকে স্যার, ক্রস আমি করতে দিবে রিবেটটা না। দিই না, কারণ রিবেট তো তার তো বিনিয়োগে নাই, রিবেট পাবে কোত্থেকে? না, রিবেট আপনি ওখানে আপনি সিলেকশনটা কি করছিলেন খেয়াল আছে কি আপনার? রিবেটটা কি আপনি অ্যাভয়েড করছিলেন? হ্যাঁ, ইয়েস আমি অথবা নো রিবেটটা একটা অপশন আছে, অ্যাভয়েড করছিলাম, কিন্তু মানে নো ওটা, দিছিলেন। হ্যাঁ, নো দিছিলাম। আচ্ছা, এরপরে যদি এরকম হয় তাহলে শূন্য দিয়ে পরের ধাপে চলে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আজকে তাহলে আমরা এতটুকুতেই শেষ করতে পারি। আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।